আচ্ছা, বাসুদি, তোমাকে মাই দেখে খুব ভালো লাগছে। গড, কত বছর পরে! অনেক বছর পরে। হ্যাঁ, 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 কেমন আছেন বাসুদি? ভালো, তুমি সবকিছু কেমন কেমন? আছো? আজকে এখানে দিনটা খুব সুন্দর। আমাদের এখানে এত চমৎকার দিন, আমি তো ওই বাগান থেকে কিছু কিছু নিয়ে আসলাম আপনার হ্যাঁ, গাছ সেভ করার জন্য, বিকজ ইউ নেভার নো, হঠাৎ করে 20 ডিগ্রি হয়ে যেতে পারে সেই আগামী সেই সপ্তাহে। তো কিছু এনেছি, মিন্টের গাছ, বেজিল গাছ, হ্যাঁ, লেবু গাছ, জ্যাসমিন ট্রি। হ্যাঁ, আর বাকিগুলো আমি একটু একটু করে ওই করবো কি, শেডের মধ্যে রেখে দিব। হ্যাঁ, তো হ্যাঁ, তা না হলে উইন্টার সার্ভাইভ করবে না ওগুলো। সেটাই, সারভাইভ হ্যাঁ, করবে না। বাসুদি জানেন, আমি আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে জয়াদির সাথে আমার ওনার এরকম কথা বলার কথা ছিল, এবং আমার ওনার সাথে কোস্টারিকা থেকেও কথা হলো। তারপর আমাকে বলে তুমি ভিডিও অন করো, উনি কিন্তু সবসময় খুব অ্যাক্টিভ থাকতেন জুমে, ভিডিওতে। তারপর ভীষণ অ্যাক্টিভ ছিল এবং জয়া ভীষণ ব্রিলিয়ান্ট মাইন্ড। ওর ব্রিলিয়ান্ট। মনটা সাংঘাতিক ব্রিলিয়ান্ট ছিল। আমরা আমি নয়তো ডাক্তারি পড়েছি, কিন্তু ওর যা কমন সেন্স ছিল, আমার কিন্তু অত কমন সেন্স নেই। প্রচন্ড, এক একজন আপনারা কমপ্লিমেন্ট করেছেন একে অন্যকে, তাই না? আপনারা ওই যে যার, আমি জানো রিপি, যে যার কি বলে, কপাল নিয়ে জন্মগ্রহণ সত্যি করে। সত্যি হ্যাঁ, সত্যি তিন সত্যি। বোন দুই বোন, কার কি হবে কেউ তো জানে না। সেটাই, এভরিবডি হ্যাজ দেয়ার ওন লাইফ ম্যাপড আউট ফর দেম। রাইট রাইট রাইট, হ্যাঁ, হ্যাঁ। অ্যাবসলিউটলি। এবং তোমার মিলি কেমন আছে? ওর কথা অনেক দিন শুনিনি। কার? তোমার ছোট বোন। রিমি, হ্যাঁ রিমি তো এখন আছে। এখন তো দেশের পরিস্থিতি যে অবস্থা, হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা নিয়ে আর কি, মানে যতখানি অবস্থা আর কি আছে, মোটামুটি আছে, কিন্তু ভালো, ও ভালো আছে, আরেকজন এইটুকু বোন বলে। নেই তোমার, ছোট বোন? আর আরেক ছোট বোন ও আছে, ভালো আছে ওরা। ভা- ওখানেই আছে বা হ্যাঁ, ঢাকাতেই বাংলাদেশে? আছে, হ্যাঁ আচ্ছা, বাংলাদেশি আছে। আমার ছোট একমাত্র ছোট ভাইও বাংলাদেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন বর্তমান পরিস্থিতি যা থাকা সেই, যায়। তো হ্যাঁ, বাসুদি, আমি কি করছিলাম যে আমি বহু বছর যাবতই আমি, এখন তো জুম হয়ে সুবিধা, আগে তো আমি লিখে নিতাম অথবা ওই যে ভিডিও ক্যামেরা দিয়ে করতাম, হ্যাঁ, যে 71টাকে প্রিজার্ভ, কারণ ওটা নিয়ে কখনো খুব একটা কোনো আলোকপাত হয়নি, কাজও হয়নি। যে সরকার এসছে নিজের মতো করে ইতিহাস লিখেছে। তো সেই, আসল তথ্যগুলো, এবং আমার কাছে কথা হচ্ছে যে বড় তথ্য যেমন ইম্পর্টেন্ট, ছোট হ্যাঁ, তথ্য তেমন ইম্পর্টেন্ট। সেটা এই ঠিক। জন্য এই জন্য আমি চিন্তা করছিলাম যে সেই সময়কার ঘটনা, যখন সে 71-এ 30শে মার্চ তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম চলো, ওনারা সীমান্তে এলেন। আমি না আরেকটা জানলার ওখানে যাচ্ছি, সেখানে ঠিক বেটার আছে, ঠিক পাবো। আছে, ঠিক আছে, ইটস এ ফাইন ফাইন। এই তো এখন আমি রেকর্ডিং আবার আরম্ভ করলাম। ঠিক তো আছে, তুমি হুম, জিজ্ঞেস করো, আমি ঠিক আছে। যা মনে আছে আমরা উত্তর সেই দেব। সময়ে ছুটে যাচ্ছি, সে 71-এ 30শে মার্চ আপনার বাবা এলেন সীমান্তে, দেখলেন আমার বাবা ব্যারিস্টার আমিনুল ইসলামকে। ওনারা চেনেন না, পরিচয় নেই। তখন উনি বললেন, তাজউদ্দিন আহমেদ, যদি আমাদেরকে স্বাধীন রাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে ভারত আমাদেরকে এখানে আমাদের আশ্রয় দেয়, তাহলেই আমরা সীমান্ত অতিক্রম করব। তখন উনি বললেন, এটাতে কোনো না, আপনাদেরকে কোনো অসুবিধা হবে না, আমরা পূর্ণ মর্যাদা সহকারী আপনাদেরকে নেব। তখন একদম গার্ড অফ অনার দিয়েই ওনাদেরকে একটা স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ওনাদেরকে ভারতে আমন্ত্রণ জানান। এবং তখন সেই সময় তখন গোলক মজুমদার, আপনার বাবা, আমাদের শ্রদ্ধেয় গোলক কাকা, ওনার সাথে আমার ইন্টারভিউ হয়েছে। উনি বলছিলেন যে আমি দেখলাম যে কিরকম ভুখা, অভুক্ত, খোঁচা খোঁচা দাড়ি, কৃষকের বেশ, এরাই কি সর্বোচ্চ প্রতিনিধি বাংলাদেশ সরকারের? তখন খুব মায়া লাগলো যে খাবার নাই পেটে। তো তারপরে ওইখান থেকে আব্বুদেরকে সেই ফাঁড়ি থেকে, কুষ্টিয়ার সেই জীবননগরের যে সীমান্ত ফাঁড়ি, ওখান থেকে আব্বুদেরকে বোধহয় সোজা গাড়ি করেই নিয়ে এলো আপনাদের কলকাতা লর্ড সিনহা, রাইট? না, ওখান থেকে বাবা ওদের নিয়ে তখন সেদিন রুস্তমজি, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, হুম উনি প্লেনে করে আসছিলেন দমদম এয়ারপোর্টে। তো হুম হুম সেই জন্যে সেখান থেকে
বাবা ওদের নিয়ে দমদম এয়ারপোর্টে গেছিলেন। হুম আর আমি জানতাম না কি হচ্ছে, কারণ এটা তো টপ সিক্রেট ছিল। হুম আমরা দেখলাম যে 1970 শেষ থেকে এবং 71-এর প্রথম থেকে হঠাৎ মেডিকেল কলেজের বাইরের যে ফুটপাথগুলো ছিল, সে ফুটপাথগুলো ভর্তি হয়ে গেল লোক সংখ্যা নিয়ে। সে ফ্যামিলিরা ফুটপাতে আছে, বাচ্চা টাচ্চা সব সেখানেই তারা রান্না করে খাচ্ছে, সেখানেই বাথরুম যাচ্ছে, কোনো স্নানের ব্যবস্থা নেই। আমরা বুঝতে পারছিলাম, তাদের টপকে টপকে আমাদের হাঁটতে হচ্ছে। আমরা ভাবছি কে এরা, হুম কোত্থেকে এলো, এইভাবে কি করে থাকবে? এরকম সারা ফুটপাত যদি কলকাতার ভরে যায়, সেটা তো স্যানিটেশনের পক্ষেও খুব খারাপ হবে, হুম এদের তো কলেরা হয়ে যাবে। হুম হুম তাই না? হুম আর এরা মানে কোত্থেকে খাবার পাবে কিছুর, আর এমনিতেই মানে ইন্ডিয়া তো খুব বড়লোক দেশ ছিল না, হুম আর সবাইকারই মানে মধ্যবিত্ত, আমরা সব মধ্যবিত্ত সংসার তো। হুম বিকজ আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন, এটা আমাদের ভীষণ খারাপ লাগতো যে হুম এদের কোথাও পাঠিয়ে দেওয়া যায় কিনা, where they can live a better life than on the footpath। বৃষ্টি পড়ছে তার ভিতর ভিজছে, হুম রাত্রিরে শুয়ে আছে। তারপরে বাবা এলেন কলকাতায়। আহ, তুমি হয়তো জানো না, বাবা যখন এলেন কলকাতায়, উম, মা আমাকে ফোন করে বললেন যে তোমার বাবা যাচ্ছে কলকাতায়, তুমি একটু দেখো। আচ্ছা, তখন কিন্তু আপনার বাবা গোলক মজুমদার উনি তখন ডিউটিতে ছিলেন ওই কুষ্টিয়া থেকেই বোধহয়, ওই যে ওই সীমান্ত জীবননগর থেকে আরো কিছু দূরে, ঘন্টা মানে কিছু দূরে ওখান না থেকে না, উনি। উনি বাবা তখন কলকাতায় তো এলেন। এসে আমি বুঝলাম না কি, হঠাৎ করে কয়েকটা বাড়ি কিনে নিলেন, লর্ডসেনা রোডের বাড়ি কিনে নিলেন। সেখানে বাবার অফিস হলো, আমাদের ওপর তলায় আমরা থাকবো বলে আমার একটা খাট, বাবার একটা খাট, আর হুম একটা টেবিল ছিল, আর কিছু ছিল না আমাদের। মা হুম আর দিদি তখন জয়া দিল্লিতে থাকতো। হুম তারপরে আরেকটা বাড়ি কোথায় কিনলো, গুরুসদয় গুরুসদয় রোডের ওপর নবাবের একটা বাড়ি, কুমিল্লার নবাবের একটা বাড়ি ছিল, সেটা কিনলো। কয়েকটা বাড়ি কিনলো, আমি তো হাওয়া এটা আলা বিএসএফ করতে। থেকে, এটা বিএসএফ থেকেই তো কিনলো। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে কি করছো তুমি, এই সমস্ত বাড়ি কিনছো, এ তো সাংঘাতিক দামি বাড়ি, টাকা কোথায় পাচ্ছো? বাবা বললো এগুলো গভর্নমেন্টের বাড়ি, আমাদের টাকা নয়। হুম তা আমি ভাবছি বাড়ি কিনছে কেন। তো হুম বাবা বললো তুই থাকবি তো এখানে থাক। তো আমি রোজ কলেজ থেকে ফিরে আসতাম, আর বাবা রোজ রাত্রির বেলা কোথায় চলে যেত। হুম আর আমি ভাবতাম চলে গেল, কিছু খেলো না। তা আর মা তো ভীষণ বকবে, বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো হুম একদিন আমি একটা স্যান্ডউইচ প্যাক করে দিয়েছিলাম বাবাকে, শশার স্যান্ডউইচ, আর কয়েকটা আহ, কাজু বাদাম দিয়েছিলাম। হুম হুম বললাম যে কোথায় যে যাও তুমি, যেখানেই যাও, যখন রাত্রিরে খাবার টাইম হবে তুমি খেয়ে নিও এটা। হুম তো সেদিন ভোরবেলায় বাবা ফিরলো বোধহয় 4টে, 4:30-র সময়। তারপরে আম, আহ, আমি বললাম যে খেয়েছো তুমি, বললো না। আলাম যে তো কি হলো খাবারটা, বললো আরেকজন খেয়েছেন, যিনি 7 দিন খেতে পারেননি তিনি খেয়েছেন। তাহলাম যে তোমার জন্য দিয়েছিলাম, তুমি অন্য কাউকে খাইয়ে দিলে। তো বাবা বললেন যে তিনি 7 দিন খাননি, এবং অন্যরা মিষ্টি খেলো, কিন্তু তার ডায়াবেটিস, তিনি খেতে পারবেন না, তো তিনি খেয়েছেন। তো বাবা বললো শুয়ে পড়, সকালবেলা বলবো, সকালে তো কলেজ চলে গেছি। হুম তারপরে বিকেলবেলা যখন ফিরে এলাম তখন শুনলাম বাবা তখন আমাদের এসে দেখি আমাদের বাড়ির সামনে, যদিও গার্ড ছিল, অনেক লোক ঘোরাফেরা করছে। হুম ভাবলাম এরা কে, এরা এরকম ঘোরাফেরা করছে, খুব সন্দেহজনক লোক। হুম তো আমরা ভেতরে এলাম, তখন রাত্রির বেলায় ভাস্করও এসেছিল রাত্রিরে। বা আমরা দুজনে থাকতাম বলে নিহার কাকু আর ভাস্কর রোজই আসতো। হুম তো ভাস্কর বাবা আমাদের হি সোর আস টু সিক্রেসি করে তখন বললেন যে এরকম ভাবে আমি সকালবেলা এরকম বাংলাদেশে রাত্রির বেলায় যেতাম, তো ওরা আজকে ক্যাবিনেট সারেন্ডার করেছে। তো হুম তারপরে ওরা দমদম এয়ারপোর্টে নিয়ে গেছিলেন আপনার বাবা তাজউদ্দিন আহমেদকে এবং আমিনুর ইসলামকে।
করে রুস্তমজি এলেন, আরো কয়েকজন অফিসার এসেছিলেন। হুম, হুম, তো একটু অন্ধকারের দিকে এয়ারপোর্টে বাবা ওদের রেখেছিলেন, করে রুস্তমজিকে বললেন আমার আপনার সাথে আলাদা কথা আছে। হুম, তো উনি তখন অন্য অফিসারদের ছেড়ে বাবার সাথে কথা বলতে এলেন। তো বাবা বললেন এইরকম হয়েছে। তো উনি বললেন যে আপনি কি করে বুঝলেন যে এরা সত্যি সেই লোক? তো বাবা বলল আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, এবং ওরা যদি সত্যি সেই লোক হতেন না তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারতেন না। তো আমি যাচাই করে নিয়েছি এরা ঠিক লোক। তখন উনি বললেন যে চলো, এরা তো খায়নি কিছু না, আসাম হাউসে নিয়ে এলেন ওদের। আসাম হাউসে নিয়ে মানে সে অনেক রাত্রিরে আসাম হাউসে রুস্তমজি, ওটা ছিল বিএসএফ এর গেস্ট হাউস কি ওই রকম ধরনের কিছু একটা। তো ওখানে নিয়ে এলেন। তো ওরা তখন মানে সে গা নোংরা, কাদা ফাদা লেগে আছে, দাড়ি কামাননি। তো রুস্তমজি বললেন ওদের স্নান করতে পাঠাও। তো স্নান যে করবেন, স্নান করে পড়বেনটা কি, এক কাপড়ে তো চলে এসছেন। তখন গভীর রাত্রির 2টো মতন এরকম, তো দোকান বন্ধ, তো দোকানপাট সব বন্ধ। তখন রুস্তমজি নিজের সুটকেস খুলে একটা সিল্কের পায়জামা পাঞ্জাবি আপনার বাবাকে দিলেন, স্নান করে উনি যেতে নতুন কাপড় মানে পরিষ্কার কাপড় পরতে পারেন। আরেকটা পায়জামা পাঞ্জাবি খুলে শেখ আমিনুর ইসলামকে দিলেন। ব্যারিস্টার আমিনুর ইসলাম। হ্যাঁ, ওরা স্নান করে সেই কাপড় পরলেন। বাবাকে বললেন তুমি খাওয়ার ব্যবস্থা করো। বাবা বললো দোকান টোকান তো সব বন্ধ, আমি এখন কি খাবার ব্যবস্থা করব। তো যাই হোক, বাবা কিছু ডিম সংগ্রহ করলো, করে একটি রান্না বাবা করতে জানতেন, 2টি রান্না। মা মা সিঙ্গারা বানিয়ে দিলে বাবা সেটা ভাজতেন, আর আমরা সবাই বলতাম যে বাবা সিঙ্গারা খাওয়াচ্ছেন আমাদের। আর বাবা খুব অমলেট বানাতে ভালোবাসতেন। আচ্ছা। তো সেই রাত্রিরে অমলেট বানালেন, আর একটু ফল টল ছিল, একটা পাউরুটি ছিল, সেই দিয়ে আপনার বাবা এবং ব্যারিস্টার আমিনুর ইসলামকে খাওয়ালেন। কিছু খাবার ওরা কিছু খাননি। তার আগে বোধহয় আসার সময় কৃষ্ণনগর কি ওরকম কোনো জায়গায় একটা ময়রার দোকানকে জাগিয়ে ওদের ঘুম থেকে ভাঙিয়ে কিছু মিষ্টি নিয়ে লোককে খাইয়েছিলেন। তবে আপনার বাবা তো মিষ্টি খেতে পারেন না, তখন আর ওই স্যান্ডউইচটা খাইয়েছিলেন। ডায়াবেটিস ছিল আব্বুর, হ্যাঁ। আপনার বাবা তো মাইল্ড ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস ছিল, হ্যাঁ। হ্যাঁ। তো সেই তারপরে উনি বললেন যে ওদের ঘুমোতে দাও, রুস্তমজি বললেন ঘুমোতে দাও। তো ওদের ঘুমোতে দিয়ে তো হলো। তখন রুস্তমজি ইন্দিরা গান্ধীকে জানালেন যে এরকম ব্যাপার। তো ইন্দিরা গান্ধী বললেন ব্রিং দেম টু মি অ্যাট ওয়ান্স। তো উনি বলাতে তখন ব্যবস্থা করতে হবে যে কি করে ওদের নিয়ে যাওয়া হয়। তো একটা স্পেশাল প্লেন এলো। এটা ঘটনাটা বলছি তোমাকে। আহ তো এটা তো 30শে মার্চে ওরা ওদের নিয়ে এসেছিলেন। 1 এপ্রিলে ওদের নিয়ে যাওয়া হলো। সে কদিন ওরা লর্ডসিনা রোডেতে ছিলেন। আমি বাবাকে বলছি বাবা কেউ এসছে এখানে, আমি রাত্রির বেলা চুপচাপ ফিস ফিস আওয়াজ শুনতে পাচ্ছি। বাবা বললো কিছু ভাবতে হবে না, শুয়ে পড়। তো আমি সে আওয়াজগুলো শুনতাম। পরেই জানলাম ওরা সবাই আমাদের ওপর তলায় থাকতেন না, দোতলায় ওদের ব্যবস্থা ছিল, কিছু ঘর ওদের দেওয়া হয়েছিল। আর বাবার ভীষণ চিন্তা ছিল এদের ফ্যামিলির কি হলো, কারণ একটা মানুষ হ্যাপি থাকতে পারে না যদি তার ফ্যামিলির খোঁজ খবর না পায়। তো তখন উনি তাজউদ্দিন আহমেদকে, আপনার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ফ্যামিলির কি খবর, একটু যদি বলেন আমি চেষ্টা করতে পারি ওদের মানে কিছুভাবে তাড়াতাড়ি করে এখানে আনা। তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে মাই ফ্যামিলি উইল সাফার দ্য সেম ফেট as millions of family in Bangladesh. Do not treat them as anything special and do not ask me this question again. তো বাবা বলেন যে সাংঘাতিক কথা। তো বাবা তো শুনবেন না, বাবা হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আউট যে কোথায় আপনারা, ব্যারিস্টার আমিনুর ইসলামের ফ্যামিলি কোথায়, অন্যরা যারা আসবে তারাই বা কোথায়।
হুম কারণ আমরা খবর পেয়েছিলাম যে ভীষণ অত্যাচার হচ্ছে বাংলাদেশে, হুম যাতে অত্যাচারে কেউ আর এদের ফ্যামিলি যদি জানে, ওরা আরো খুঁজে খুঁজে বের করে চেষ্টা করবে হুম তাদের অত্যাচার করতে। হুম হুম সো বিএসএফ ওয়াজ অ্যাক্টিভলি এমপ্লয়েড, হুম আমি জানি, in হুম trying to find the cabinet people and the families হুম to get them to safety. হুম যদিও আপনার বাবা তাজউদ্দিন আহমেদ বলেছেন যে কিছু স্পেশাল করবে না, বাবা শোনেননি, they were trying very hard. হুম তো যাই হোক, ওদের 1 নিয়ে যাওয়া হলো স্পেশাল এতে। তো ভীষণ টায়ার্ড তখন, তখন সে প্লেনের মাটিতে বিছানা করে দেওয়া হলো ফর বোথ অফ দেম টু স্লিপ। হুম এত ক্লান্ত তখন। তখন দিল্লিতে নিয়ে যাওয়া হলো, সেটা আমার বাবা জানেন না যে ইন্দিরা গান্ধীর সাথে কোথায় মিটিংটা হয়েছিল। কারণ একটা এরকম সাংঘাতিক বড় প্রজেক্টে একটা এভরিথিং হ্যাজ টু বি কেপ্ট সেপারেট, নো ওয়ান পার্সন শুড নো এভরিথিং। হুম তার কারণ হচ্ছে ফর এনি রিজন যদি কোনো অ্যাটাক হয় আর কোনো ইনফিলট্রেশন হয়, one person should not know everything except perhaps the prime minister. তো হুম ওখানে আলাপ মানে ওদের সাথে দেখা হয়েছিল। তো বাবা বলতেন আমাদের পরে যে উনি যখন বললেন যে আমাদের মানে we should be accepted as leaders of a sovereign country, বাবার তো কোনো অর্ডার ছিল না সেভাবে হুম কিছু করা। হুম বাবার অর্ডার ছিল যাও বর্ডারে এবং ডু হোয়াট ইজ বেস্ট ফর ইন্ডিয়া। হুম তো বাবা জিজ্ঞেস করেছিলেন কখন থামবো, বলছে ইউ ডিসাইড। কিভাবে কাজটা করব, ইউ ডিসাইড। এই ক্ষমতাটা ছিল না বাবার যে ওদের নাম মানে জাস্ট টু টেল দেম যে হ্যাঁ ইন্ডিয়া উইল রেকগনাইজ ইউ অ্যাজ ক্যাবিনেট মেম্বার্স অফ আ সভারেন কান্ট্রি। হুম কিন্তু বাবা দেখলেন যে না করলেই নিয়ে আসবেন না। হুম তো হি টুক দ্য রিস্ক অ্যান্ড সেড যে হ্যাঁ ইন্দিরা গান্ধী বলেছেন। হুম এবং ভয় ছিল যে যদি ইন্দিরা গান্ধী না শেষকালে ব্যাক করে দেন হি উড বি হ্যাংড। হুম হুম বুঝলেন না? তো বিরাট মানে রিস্ক নিয়েছিলেন। হ্যাঁ, তো হি স্যাড যে না, ইন্দিরা গান্ধী বলেছেন। তখন আপনার বাবা আর ব্যারিস্টার আমিনুর ইসলাম এলেন, হুম এইটা মনে আছে। দারুণ। এবং আপনি আমার বাবাকে শশার স্যান্ডউইচটা খাইয়েছিলেন না জেনে। আর আমার তাও তো বাবা কিছু কত মুখেতে পড়লো, পেটেতে পড়লো। পেটে পড়লো। হ্যাঁ, হ্যাঁ, সেটা কি মানে কি অসাধারণ সময়ের কথা। আর হ্যাঁ। তার মানে আপনার বাবা কলকাতা থেকে মেসেজ পেলেন যে বর্ডারে কেউ অপেক্ষা করছে। না, আহ, বাবা উম, রোজ চলে যেতেন বর্ডারে। কৃষ্ণনগরের দিকে। হ্যাঁ, ওইদিকে কোথায় যেতেন আমাকে বলতেন না। রাইট রাইট। তবে কৃষ্ণনগরের দিকে বোধহয়, কারণ মিষ্টি খাইয়েছিলেন। কৃষ্ণনগর হচ্ছে ফেমাস ফর সরভাজা, অনেক রকমের মিষ্টি কৃষ্ণনগরে খুব ফেমাস। ওই হুম কৃষ্ণনগরের দিকে কোথাও যেতেন। হুম হুম হুম। তবে আর তাই, কারণ আমার ওনার ইন্টারভিউতে উনি বলছিলেন যে উনি শুনছিলেন যে কোথায় মানে ওই নট জীবননগরের বর্ডার সাইডে অন্যদিকে হয়তো কৃষ্ণনগরী হবে, যে ওইদিকে কিছু মানুষ হয়তো দেখা গেছে উচ্চ নেতৃত্ব স্থানীয় যারা ওনারা ওইদিকে আছেন। তো উনি ওইদিকে চলে গেছিলেন পরে। এই এই বর্ডার থেকে জীবননগরের কাছে এই কুষ্টিয়ার বর্ডার থেকে বলে যে এখানে এসছেন, ওনারা যাবেন না যদি হ্যাঁ, ওনাদেরকে প্রতিনিধি হিসাবে বাংলাদেশ সরকার প্রতিনিধি হিসাবে গ্রহণ করা হয়। এবং তখন উনি বলেন উনি চলে আসেন। তারপরে হ্যাঁ, তার মানে উনি যখন ওই কুষ্টিয়ার জীবননগরের বর্ডারে এসে তারপরে ব্যারিস্টার আমিরুল ইসলাম তাজউদ্দিন আহমেদকে নিয়ে তাহলে ওনারা সোজা চলে যান দমদমে। হ্যাঁ। তারপরে দমদম থেকে ওই প্লেনে করে কলকাতায়। না, দমদম থেকে গাড়ি করে ও, কলকাতায়। দমদম থেকে গাড়ি করে গাড়ি করে ও আচ্ছা কলকাতায়। আচ্ছা। আর কতক্ষণ লাগে দমদম থেকে মানে মানে ওই গভীর রাত্রে, তো গভীর রাত্রে ধরো 40 মিনিটস ট্রাফিক তো লাগবে। তখন তো নাইও হ্যাঁ, তেমন। হ্যাঁ। রাইট রাইট আর তখন তো এখনকার মতো ভিড় ছিল না ওই রকম, 40 মিনিটস কি হাফ অ্যান আওয়ার লাগবে। রাইট রাইট। তবে মানে মানে খুব
মানে সো দ্যাট নোবডি উড নো। রাইট, দমদম রাইট, থেকে আসাম হাউসে প্লেনে করে তো আসা যায় না, ল্যান্ড করবে কোথাও, তো ক্রাউডেড কলকাতা না। রাইট, রাইট। ও তার মানে দমদমে যখন গেলেন আমার মনে হয় তখন রুস্তমজিও দমদমে এসে পৌঁছলো, হ্যাঁ, সেই জন্যই দিল্লি থেকে গেছিলেন যে দমদমে। রুস্তমজিকে আলাপ করিয়ে দিতে, টু টেল হিম হোয়াট ইজ হ্যাপনিং। তারপরে পিক আপ করে তারপরে ওনারা চলে গেলেন লর্ড সিনহা রোডের, ওই 2 নম্বর লর্ড সিনহা রোড হ্যাঁ ছিল, না, টু ও বি, টু বি না? আগে আগে আসাম হাউসে, আগে তার আসাম হাউসে, আচ্ছা। তারপরে গেলেন ওরা দিল্লিতে। হুম, হুম, তারপরে থেকে যখন ফিরে এলেন হুম, তখন হুম। লর্ড সিনারুডি থাকতেন। আচ্ছা। আর তখন আবার যখন ওখান থেকে দিল্লি থেকে তার মানে তাজউদ্দিন আহমেদ ফিরে এলেন, হ্যাঁ, তখন আবার লর্ড সিনহা রোডে, লর্ড সেনা রোডে তখন। টু বি লর্ড সিনহা লর্ড রোড। সেনা রোড, হুম, টু হুম। বি লর্ড সেনা রোড, কারণ ওখানেই তো ওরা, আপনার বিয়ে হলো, রাইট? ওই হ্যাঁ ওই ও- একই বাড়িতে, ওই একই বাড়িতে, একই নিচে বড় বাড়িতে। উঠোন সবকিছু, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আর ওখানেই দোতলায় আব্বুরা থাকতেন তখন, হ্যাঁ হ্যাঁ যতদিন আরেকটা বাড়িতে ওনাদেরকে ট্রান্সফার হ্যাঁ, না প্রায় করা। 1 মাস লাগলো। মে মাসেতে ওই বাড়িটাকে, ওই বাড়িটা অনেকদিন কেউ থাকতো না, হুম, সেই হুম, জন্য বাড়িটা একটু রিপেয়ার করতে হয়েছিল, হুম, হুম। টু বি ইনহ্যাবিটেবল। রাইট। এবং অনেক লোক থাকবেন, তাদের ব্যবস্থা করতে হবে, তো একটা খাওয়ার, যেখানে কিচেন, সে কিচেনটা ফাংশনাল হওয়া উচিত, হুম, বাথরুমগুলো কাজ করছে হুম, কিনা, হুম, হ্যাঁ, যাতে ওরা কমফোর্টেবল থাকেন সবগুলো। প্রায় হুম, 1 মাস লেগেছিল ওই বাড়িটাকে ঠিক করতে। হুম। মাই গুডনেস। তাহলে তো এটা একটা বিরাট বড়। আর আব্বুরা যখন ওনারা যখন চলে আসলেন লর্ড সিনেটে, তখন কি আবার মাঝে মাঝে তখন আপনারা খাবার করে দিতেন নাকি ওই অফিস থেকে না, এটা ব্যবস্থা হতো? লর্ডসেরা রোড থেকে যেত না যখন খাবার, চলে ওখানে আসলেন। ওখানেই খাবার ব্যবস্থা হয়েছিল। আচ্ছা, বাবার আচ্ছা। লোক পাঠিয়ে দিয়েছিলেন, হুম, হুম। এবং রোজ 2,000 টাকা করে, হুম। সরি 200 টাকার বাজার হতো। আচ্ছা, অনেকজন থাকতেন, প্রায় 8 থেকে 10 জন খেতেন। আচ্ছা। এবং বিএসএফ এর লোকেরা রান্না করতো, হুম, ওখানেই কিচেন ছিল, ওখানেই রান্না করে হুম, ওই হুম, 8 থেকে 10 জন খেতেন। হুম, এবং হুম। বাবাই প্রত্যেকদিন কি খাওয়ার হবে ঠিক করে দিত, রাইট, রাইট, ওরা গিয়ে কিনে রান্না করতো। রাইট, রাইট। তবে তাজউদ্দিন আহমেদ মাঝে মাঝেই বর্ডারে চলে যেতে চাইতেন, হুম, এবং ভীষণ আত্মসম্মান ছিল। যদি বাবা কিছু বলতেন যেটা ওর পছন্দ নয়, সঙ্গে সঙ্গে বলতেন থাকবো না আমি। তো বাবা বলতেন যাবেন কোথায়? হুম, না, তোমরা যে রেফিউজি ক্যাম্প করেছো ওখানে নিয়ে যাও আমাকে, আমি ওইখানে থাকবো। হুম, হুম, এই জন্য খুব বুঝে সুঝে কথা বলতে হতো। হুম, খুব হুম। কোমল স্বভাবের, শান্ত স্নিগ্ধ লোক ছিলেন, কিন্তু আত্মসম্মান খুব বেশি ছিল। হ্যাঁ। তো উনি ওই বইতেও লিখলেন আমার নেতা পিতা বই সম্বন্ধে, যে উনি নিজে হাতে লিখে পাঠালেন হ্যাঁ জয়াদি আর আপনার হাত দিয়ে, আপনি আবার মেইল করলেন। ওখানে লিখেছে যে 22শে ডিসেম্বর গোলক মজুমদার উনি লিখলেন যে আমি যখন তাজউদ্দিন আহমেদ ক্যাবিনেটকে বিদায় দেওয়ার জন্য আমরা দমদমে গেলাম কলকাতায়, তখন বিমানবন্দরে, তখন রুস্তমজি বিএসএফ এর প্রধান, উনি তাজউদ্দিন আমাকে বলছিলেন যে নাও দ্যাট বাংলাদেশ ইজ লিবারেটেড, হ্যাঁ, আওয়ার ফ্রেন্ডশিপ উইল হ্যাভ ইটার্নাল ফ্রেন্ডশিপ। তখন তখন নাকি তাজউদ্দিন আহমেদ উনি একটু রূঢ়ভাবে বললেন, ইয়েস, বাট অ্যাজ ইকুয়ালস। হ্যাঁ মানে হ্যাঁ তখন বললেন যে রুস্তমজি যে বিপদে এত সাহায্য করলো, তাকেও ছেড়ে কথা বলেনি, যে কিসের ইটার্নাল বন্ধুত্ব যদি এটা সমতা না থাকে। যে হ্যাঁ ওই সময় ওনার ওই আত্মমর্যাদা তখন হ্যাঁ গোলক কাকু ওটা লিখলেন যে উনি ওনাকেও ছেড়ে বলেনি দেশের। তা আপনি এটা দেশের প্রশ্নে ওনার সেই আত্মসম্মান বোধটা অনেক ছিল। হ্যাঁ আর আপনার বাবা যে কত রিস্ক নিলেন, যে ওনাকে ইন্দিরা গান্ধীর ওটা নিজেই ওই দায়িত্বটা নিয়ে নিলেন যে হ্যাঁ, হ্যাঁ আপনাদেরকে স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেই আমরা গ্রহণ হ্যাঁ করছি, গার্ড অফ অনার দিয়ে। হ্যাঁ আর আরেকটা ছিল যে আহ, আহ, যখন ওই গোলক মজুমদার উনি ওনার ইন্টারভিউতে বলেন আপনার বাবাকে, আমার বাবা বলেছিলেন আমাদের প্রথমেই দরকার আরো অস্ত্রর, কারণ মুক্তিযোদ্ধারা এখন এক রাউন্ড পাকিস্তানিকে ওরা যশোর ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় ওরা প্রতিরোধ করে ওরা
পরাজিত করেছে, কিন্তু ওরা তো আবার পাকিস্তানি হানাদার বাহিনীর রসদ নিয়ে সবকিছু নিয়ে আবার আক্রমণ করবে। তখন তো ওদের পর্যাপ্ত অস্ত্র নেই, ওদের তো হুম নেই বলতে গেলে। তখন গোলক মজুমদার বলেছিলেন যে এই সিদ্ধান্ত, আমি বিএসএফ থেকে ছোটখাটো কিছু অস্ত্র দিতে পারি, হুম। কিন্তু বড় রকমের দিতে হলে এটা ইন্দিরা গান্ধী এটা সিদ্ধান্ত দিতে হ্যাঁ। পারবেন। তার মানে তো কতগুলো লেভেলে এই কাজগুলো হ্যাঁ, হয়েছিল একটা কিন্তু দেশকে বাবা স্বাধীনের জন্য। দিয়েছিলেন, উনি বললেন হ্যাঁ, ক্যানন বিএসএফ থেকে চাই, দিয়েছিলেন। ক্যানন রাইট। দিয়েছিলেন। যত মানে মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের তো আর্মির মতন অত মানে রাইট। ওয়েপন্স নেই, কিন্তু ওদের যা ওয়েপন্স ছিল, অনেক ওয়েপন্স বাবা খুলে দিয়ে হুম। দিয়েছিলেন। হুম। আর তুমি হয়তো এটা জানো না, আমাদের বাড়িতে যারা কাজ করতেন বিএসএফ এর লোক, একতলা দুতলা বিএসএফ এর অফিস ছিল, সবাই নিজের মাইনে থেকে প্রত্যেক মাসে টাকা দিত ফর হুম। বাংলাদেশ লিবারেশন। সত্যি। মানে মানে অর্ডিনারি লোক, ক্লার্ক হোক কি হুম। হুম। কিছু টাইপিস্ট, হুম। তাদের ক্ষুদ্র মাইনে থেকে প্রত্যেক মাসে টাকা দিত ফর টু হেল্প উইথ দ্য বাংলাদেশ লিবারেশন মুভমেন্ট। এই তারপর বোধহয় আমার মনে আছে একবার বোধহয় চেকোস্লোভাকিয়া থেকে আর্মস এসেছিল, হুম। হুম। কারণ চেকোস্লোভাকিয়া থেকে ব্ল্যাঙ্কেটস এসেছিল অনেক। হুম। এই ব্ল্যাঙ্কেটস গুলো আর কত জিনিস আমাদের বাড়িতেই এসেছিল, সেগুলো বর্ডারে নিয়ে গিয়ে বিতরণ করা হলো, কারণ দে লস্ট এভরিথিং, কিছু নেই, হুম। দে হ্যাভ টু কভার দেমসেলভস ইন দ্য উইন্টার ইন দ্য নাইট। হুম। কি করে এসেছিল আমি ঠিক জানি না, তবে হুম। আই নো যে চেকোস্লোভাকিয়া থেকে হুম। কিছু আর্মস এসেছিল। হুম। হুম। আর বাসুদি, আপনি যে দেখলেন যে ওই যখন আপনি মেডিকেল স্টুডেন্ট, ওই ছেলে মানে অনেক মানুষ উদ্বাস্তু আপনাদের ফুটপাতে, এটা কি ও কোন সময় দেখলেন? একাত্তরের মার্চের দিকে দেখলেন? তারও মার্চের শুরু? আগে, তারও তারও আগে, আগে? হ্যাঁ। তারও আগে। হুম। হ্যাঁ, মানে আমার মনে আছে উইন্টার, তারপরে মার্চে তো আরো বেশি, মানে সংখ্যা সংখ্যা লোক এসে, মাই তাদের গুডনেস। থাকার জানা নেই, হুম। তারা ওইরকম ফুটপাতে, মানে ওভারনাইট মনে হলো 1 মিলিয়ন রেফিউজিস কেম টু ক্যালকাটা। এবং সবাই মানে একটু অবাক হলো এবং বিব্রতও হলো যে এদের মানে যদি কেউ বাথরুমও করে, খায়ও, স্নানও করার জায়গা নেই, কোত্থেকে জল এনে স্নান করছে, অল অন দ্য ফুটপাথস অফ ক্যালকাটা। ক্যান ইউ ইমাজিন দ্য স্টেট অফ দ্য সিটি? এটা কি সেভেন্টিজ থেকেই হলো? 70 ডিসেম্বর থেকে, 70 নভেম্বর ডিসেম্বর এবং 71-এতে, এবং ও। 71-এ অনেক লোক এলো। হুম। তো হুম। হুম। we did not have the capacity to absorb them, হুম। হুম। কারণ হুম। কলকাতায় there wasn't so much industry. আমি যখন ছোট ছিলাম হুম। অনেক ইন্ডাস্ট্রি ছিল কলকাতায়, জুট ইন্ডাস্ট্রি ভর্তি, হুম। অনেক সেই জুটের ফ্যাক্টরিজ ছিল, সাহেবরা সে ম্যানেজার ছিল জুট হুম। কোম্পানিজ গুলো। মানে ব্রিটিশরা, তারপরে হ্যাঁ ব্রিটিশরা। হ্যাঁ, জেসপ টেসপ এসব বড় হুম। হুম। জুটের কোম্পানি ছিল। তারপরে মানে আয়ন, যখন দুর্গাপুর হলো অনেক সে হুম। ফ্যাক্টরি ছিল। কিন্তু এই সময় বাংলাদেশের যখন হচ্ছে, তখন তো নক্সালাইট মুভমেন্ট চলছে, রাইট। তখন অনেক ইন্ডাস্ট্রি সব ছেড়ে কলকাতা থেকে চলে গেল অন্য জায়গায়, হুম। বিকজ উইথ দ্য নক্সালাইটস দে ওয়ার কমিউনিস্টস। হুম। ইট ওয়াজ, লোককে মারছে। মানে আমরা যখন কলেজে যাচ্ছি আমাদের পরীক্ষার খাত এসে সমস্ত পরীক্ষার আনসার গুলো নিয়ে ছিঁড়ে ফেলছে, মানে ইট হুম। ওয়াজ কেওয়াস অ্যাট দ্যাট টাইম। ও মাই গুডনেস। হ্যাঁ, সো ইট হুম। ওয়াজ হার্ড ইন দ্য কেওয়াস দ্যাট উই ওয়ার ইন হুম। to, and we did not have the money to help these people. রাইট। রাইট। তখন তো ভারতের অবস্থা এখনকার থেকে অনেক হ্যাঁ অন্যরকম অবস্থা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমরাই তো যেটা মনে আছে ছোটবেলায়, যে আমরা যখন ভারতে গেলাম তখন দেখলাম যে হ্যাঁ, ও তখনও বিদেশি কোনো কিছু ওদের নেই, না। ইন্ডাস্ট্রি খুব পুয়ার। হ্যাঁ আর আমরা যে ওখানে যে টাঙাগুলো দেখলাম, আমি তো ছোট তখন, কাঁদলাম যে এই টাঙা করে করে টেনে টেনে যাচ্ছে হ্যাঁ রিক্সা, এটা হ্যাঁ তো খুব কষ্ট লাগছে দেখে। আর আমুল বাটারের কথা মনে আছে, কারণ আমরা হ্যাঁ তখন বলি এটা এটা কি বলে, যেটা এরা ইন্ডিয়ায়, এরা ভারতীয় এটা বানায়। আর হ্যাঁ তখন তো আমাদের
যখন আমরা 25শে মেতে আমরা বর্ডার ক্রস করলাম, সেটা তো অন্য মুক্তিযোদ্ধাদের সহায়তার, হ্যাঁ, হ্যাঁ, কারণ আমাদের দেশে থাকা তখন দুষ্কর হয়ে যাচ্ছিল, হ্যাঁ, আর আমরা ডেথ লিস্টে। কিন্তু ওখানে পৌঁছার পর এখনো মনে আছে যে তখন যে সাধারণ ভারতের মানুষ কত আমাদেরকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিল। যে এই যে একটা খুব দরিদ্র পরিবার, আমরা যখন আগরতলার ওই দিয়ে ঢুকলাম, সোনামুড়ার কাছে বক্সনগর আগরতলা ওইটার কাছাকাছি বর্ডার দিয়ে ঢুকলাম আমাদের হাজার হাজার রিফিউজিদের সাথে, তখন আমাদের কোনো পিপাসার্থ পানি নেই, ফেইন্টের মতো অবস্থা। তখন এই মহিলা, একটা কৃষক পরিবারের মহিলা, মনে আছে, আমাদেরকে এক বড় জগের মধ্যে পানি, ঠান্ডা বোধহয় হুম, টিউবওয়েলের পানি আর ছাতু খেতে দিলেন। আচ্ছা, এটা যে কি মানে তৃপ্তির সাথে ওই হ্যাঁ, ছাতু পানি মনে হচ্ছে অমৃত খাচ্ছি। হ্যাঁ, তো একটা মানুষ মানে আমাদের তো ওই অভিজ্ঞতাটা হয়েছে। এই হ্যাঁ, জন্য সারাটা জীবন এটা মনে হয় যে রিফিউজিদের যে কি কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, ওরা তো, আমরা তো তা উত্তরণ আমাদের হয়েছে না একটা, হ্যাঁ, কিন্তু ও যারা বছরের পর বছর এখনো রয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, তাদের কি হবে? তো হ্যাঁ, ওই সময়টায় বাংলাদেশে যদি ওই নেতৃত্বটা না থাকতো, তাজউদ্দিন আহমেদের হাতে, ওনাদের মতো মানুষদের হাতে, তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না। না, আমরা এত দূর উনি আসতে। না থাকলে বাবা বারবার বলেছেন যে উনি দেশটাকে স্বাধীন করলেন। আম, কিন্তু অন্য যারা লিডার্সরা এলেন তাদের অনেক রকম দু তিনজন লিডার মাঝে মাঝে চলে যেতেন আমেরিকানদের সাথে দেখা করার, অন্য লোকের সাথে দেখা করার। তাজউদ্দিন আহমেদ এবং আমিনুর ইসলাম কখনো যেতেন না। হুম, They did হুম। not have any conspiracy with anyone. একেবারে সাত্ত্বিক লোক ছিলেন। সত্যি সত্যি এটা সাত্ত্বিক কথাটা সত্যি প্রযোজ্য, এবং ফুললি কমিটেড। ফুললি কমিটেড টু দ্য হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, এই যে এবং নিজের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কম্প্রোমাইজ করে আবার পাকিস্তানের সাথে মিলে যাবে, সেটা না, ওনারা একেবারে না, ছিলেন না। যে তবে উনি একটা মজার ব্যাপার হয়েছিল, জানি না তুমি জানো কিনা। ওরা যখন মানে ওই আম, আম, কি বলে মুজিবনগরে দেশ স্বাধীনতার প্রক্লামেশন করবেন, তখন উনি সব সময় মুজিবকে মাথার ওপর রেখে করতেন সব কাজ। তখন তাজউদ্দিন আহমেদ। বাবারা ঠিক করলো একটা বাস্ট তৈরি করতে মুজিব আহমেদের, এর সম্মান দেওয়ার জন্য, কারণ তাজউদ্দিন আহমেদ সবসময় বঙ্গবন্ধুর কথা বলতেন। তো সে বাস নিয়ে গেছিল সেখানে। তো উনি দেখে বললেন সরাও সরাও। তো বাবারা বললেন কেন? বললেন এই বাস দেখলে লোকেরা ভাববে মুজিবকে হত্যা করা হয়েছে, তখন ওরা হাল ছাড়বে। তো সে বাসটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলা হলো। তারপরে, এটা হয়তো জানো না তুমি, তারপরে আহ, সে যে সঙ্গীত হবে একটা বাংলাদেশের আমার সোনার বাংলা, গাইবেটাকে? ওরা তো কেউ গায়ক নয়। তখন কৃষ্ণনগরে গিয়ে একজন হারমোনিয়াম নিয়ে গায়কদের নিয়ে আসা হলো যে যারা গান করবে। এবং আমার মনে আছে ক্লিয়ারলি সেই রাত্রিটা যেদিন এইটা প্রক্লামেশনটা হবে, আমি একা বাড়িতে লর্ডসিনা রোডে। তো 40টা গাড়ি গেল। তো আমাদের বাড়ি থেকে 14টা গাড়ি গেল। রাত 2টোর সময় আমি মা বাবার ঘর থেকে জানলা দিয়ে দেখছি পর 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 14টা গাড়ি বেরিয়ে গেল। এবং আমি জানি দে আর গোয়িং আন্ডার মিলিটারি এসকর্ট। এবং ওখানে 5টা ইন্ডিয়ান প্লাটুন সমানে ঘেরা ছিল, ইন্ডিয়ান আর্মির 5টা প্লাটুন। এবং অল ইন্ডিয়া রেডিও একটা বড় টাওয়ার তৈরি করছিল, যেখান থেকে মানে ব্রডকাস্ট করলে অন্য লোকেরা ব্রডব্যান্ড দিয়ে ধরতে পারবে হুম, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ধরবে কি করে, কিছু তো নেই, হুম। আমবাগান তো ওটা। তো একটা রাইট, মানে tower, কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ হ্যাঁ, তলার মেহের আম বাগান। মেহেরপুরে হুম, ব্রডকাস্ট করলে হুম, লোকেরা সেটা শুনবে কি করে? হুম। তো একটা তো ব্রডকাস্টের টাওয়ার চাই। রাইট। তো সব টাওয়ার তৈরি করা হলো, 5টা প্ল্যাটুন ঘিরে ছিল ইন্ডিয়ান আর্মির। এবং হুম, কমান্ডোস ছিল সেখানে, আমাদের হুম, কমান্ডোস হুম, ছিল। হুম, কারণ ভয় ছিল যে পাকিস্তান আর্মি হয়তো ওপর থেকে, এর থেকে মানে বম ফেলতে পারে কি শুট করতে পারে। সেই জন্য ওই জায়গাটা কিন্তু ঠিক করেছিলেন
আপনার বাবা নয়, রুস্তমজি ঠিক করেছিলেন। হুম হুম উনি আর বাবা গিয়ে বর্ডারেতে নানান বর্ডারের জায়গা দেখতেন যে কোন হুম জায়গাটা হলে হুম সুবিধে হয়, এবং রুস্তমজি এই জায়গাটা চুজ করলেন বিকজ ইট ওয়াজ আ স্লাইস অফ বাংলাদেশ গোয়িং ইনটু ইন্ডিয়া। হুম সুতরাং প্লেন এলে ইন্ডিয়া বলতে পারে আমাদের এয়ার স্পেসে এসছে, সো হুম উই ক্যান শুট ইট। হুম যদি বাংলাদেশে হয় দেন উই কান্ট শুট ইট, তাই না? হুম তো স্লাইস অফ বাংলাদেশ কামিং ইনটু ইন্ডিয়া, ওইটা দেখে রুস্তমজি এই জায়গাটা সিলেক্ট করলেন হুম যে এটাকে প্রোটেক্ট করা যাবে। হুম এবং যদি ক্যানন দিয়ে কেউ করে, আমাদেরও ক্যানন ছিল, এবং হুম যদি অন্যভাবে শুট করে আমাদেরও অ্যামিনেশন সব ছিল, যদি ওরা কমান্ডোজ নিয়ে আসে আমাদের কমান্ডোজ হুম ছিল। এটা রুস্তমজি জায়গাটা সিলেক্ট হুম করেছিলেন ফর মানে স্ট্র্যাটেজিক্যালি হুম ফর বাংলাদেশের ভেতরে, অলসো ইন্ডিয়া ক্যান প্রোটেক্ট ইট। হুম হুম এটা খুবই আসলে কারণ এটা এই চিন্তাটার কারণও ছিল, কারণ 14 তারিখে ওই স্বাধীন বাংলার মাটিতে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হবার কথা। কারণ তাজউদ্দিন আহমেদ বলেছিলেন ওনারা সবাই যে এটা আমার দেশের মাটিতেই তো শপথটা হ্যাঁ, হবে হ্যাঁ, এবং এখানে, বাট ওনারা তখন এই সংবাদটা কি করে জানি লিক হয়ে যায় এবং হ্যাঁ, ওই ওই আওয়ামী লীগের একজন ওই কুষ্টিয়ার অতি উৎসাহী নেতা উনি এটা আবার বলে ফেলেন যে ওখানে হচ্ছে আমাদের, বা সাথে সাথে ওই জায়গাটা পাকিস্তান এসে বম্বিং করে যায় যে জায়গাটা 14 তারিখে হবার কথা ছিল। হুম, তখন এটাকে আরো টপ সিক্রেট করে ফেলতে হয় যে কেউ জানবে না, জানবে না। অনলি আমার বাবা জানবেন না, আপনার একেবারে। বাবাও না জানতেন না। না, যে আপনার বাবাও জানতেন না, এবং প্রেসও জানতো না। রাইট প্রেসে রাইট। অনেক প্রেস গেল, তারা সব গ্র্যান্ড হোটেলেতে ছিল। হুম হুম গ্র্যান্ড হোটেল থেকে অল কান্ট্রিজ প্রেস ছিল এক্সেপ্ট পাকিস্তান। হুম প্রেসেরা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি আমরা, হুম ওদের বলা হয়নি। ওদের বাসে করে প্রেসকে নিয়ে যাওয়া হলো হুম ওখানে, হুম এবং বাংলাদেশের কোনো ক্যাবিনেট মিনিস্টার জানতেন না কোথায় যাচ্ছেন। হুম হুম তাজউদ্দিন আহমেদও জানতেন না, হুম হুম বিকজ টু কিপ ইট আ টপ সিক্রেট, একজনকে বললেই জানাজানি হয়ে যেতে রাইট। পারে বলে আহ, তখন প্রোটেকশনের আমাদের দেশে টু প্রোটেক্ট দিস পিপল উড বি আ গ্রেট প্রবলেম। সেই জন্য কোনো ক্যাবিনেট মিনিস্টার হুম জানতেন না কোথায় যাচ্ছেন, হুম এই হুম জাস্ট নিউ যে যাচ্ছেন কোথাও। রাইট। আর হ্যাঁ, এইটুক আমি মানে হ্যাঁ, থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট যে ওই তখন এইটুক আমার বাবা জানতেন যে ওনারা যাচ্ছে প্রক্লেমেশনের জন্যই হ্যাঁ, বাংলাদেশেরই কোনো স্থানে, কিন্তু কোথায় জানতেন না। হ্যাঁ, কারণ জানতেন না। তার 3 দিন আগে ওই যে জায়গাটা নির্ধারণ করা হ্যাঁ, হয়েছিল ওই কুষ্টিয়াতেই ওটা বম হয়ে যায়, ওই যে হ্যাঁ, ওই ওই সবাই জেনে যাওয়াতে হ্যাঁ, একজন লিক করে দেয়, ওই অতি আচ্ছা, উৎসাহী একজন ওই কুষ্টিয়া আওয়ামী লীগেরই নেতা, ওটা আমিরুল ইসলাম সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম ওনার বইতে উল্লেখ করেছিলেন। তো এটা খুব দরকার ছিল যে আমাদের দেশের মাটিতে এটা হলো। তারপরে আপনি বললেন যে উনি নামটা দিলেন, আপনার বাবা বলেছিল যে ওই জায়গাটার নাম বদলে আমার বাবা বললেন এই জায়গাটার নাম হবে মুজিবনগর, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী। হ্যাঁ, সরকার যুদ্ধ অবস্থায় সরকার যেখানেই যাবে এই মুজিবনগর ওই সাথেই হ্যাঁ। যাবে। তো তো তখন আপনার বাবা বলেছিলেন যে এক আম্র কাননে স্বাধীনতা শেষ হলো, কারণ পলাশির যুদ্ধের সময় মীর জাফর তো শেষ করে দিল, হুম। আর আরেক আম্র কাননে নতুন সরকার শুরু হলো। বাহ, নতুন হ্যাঁ, সূর্যের উদয় হলো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা তো চমৎকার, আপনার তো বাসন্তী অনেক মনে আছে। ওই ইউ কুড, ছোটখাটো জানো, কারণ তাও এটা তখন আমি বিরাট বিরাট অনেক। হ্যাঁ, আমি আর আসলে ইমপ্রেসড। তখন আমি না এত ব্যস্ত মেডিকেল স্কুলে পড়াশুনো নিয়ে, তার উপরে বাবা কিছু খায় না, হুম তখন ঠিক করলাম কি একটা আমার একটা হিটার ছিল, হুম হিটারটা নিয়ে এলাম, ইলেকট্রিক হিটার। হুম এবং রাত্রির বেলায় যখন বাবা আসতো ওই ভোর 3টে 4টে, সেই সময় আমি জল গরম করে নেসলির পাউডার মিল্ক কিনে আনলাম, হুম সেই নেসলির পাউডার মিল্ক গুলে 1 গ্লাস দুধ দিতাম বাবাকে রাত্রিরে খেতে, কারণ কিছুই খায়নি। হুম হুম আর সারাদিন কি খেয়েছে আমি তো জানি না, আমি তো কলেজে। রাইট।
কোনো রান্নার সেরকম ব্যবস্থাও কিছু ছিল না, আমাদের রেফ্রিজারেটরও ছিল না হুম যে হুম কেউ রান্না করে তারপরে রেফ্রিজারেটরে তুলে দিয়ে সেটাকে গরম করে বাবাকে খাওয়াবে, সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তো সেই এক গ্লাস দুধ মাঝে মাঝে দিতাম, হুম এই। তো বাবা অনাহারে অনেক দিন ছিলেন, ওই হুম চলে যেতেন রোজ রাত্রিরে ওই বর্ডারেতে। তারপর ওদের যখন আনলেন তারপর থেকে আর সে নিয়ে যেতে হতো, তাজুদ্দিন আহমেদ প্রায় বলতেন বর্ডার যাব, ওকে নিয়ে যেতে হতো সব সময়, বাবা যেতেন না, হুম অন্য লোকেও নিয়ে হুম যেত ওকে। উনি গিয়ে রেফিউজিদের সাথে কথা বলতেন, ক্যাম্প ছিল, তারপরে খোঁজ খবর করতেন যে অন্য লোকেদের কি করে জানানো যায়। হুম তারপরে বাবার ফোন নম্বর দিয়েছিলেন অন্য লোকেদের, বাবা বললেন আমার ফোন নম্বর দিয়ে দাও, তারপরে সে ফোন নম্বর দিয়ে যাতে ওদের কিছু দরকার হলে ওরা ফোন করতে পারে। তারপর আম, তারপরে তুমি সেই জানো যে এর অ্যাটাক হলো, সেটা জানো তুমি? কোথায় কবে? ওখানে তখন পাকিস্তান আর্মি একটা ডিভিশন ছিল, হুম আর আম, আম, আইয়ুব খান যে এতে ছিলেন, তো আমাদের একজন জেনারেল ছিলেন, কি নাম ভুলে গেছি, ওরা একসাথে ট্রেন করেছিলেন। হুম আহ, তো উনি চিনতেন আইয়ুব খানকে, বাট দে ওয়ার এনিমিজ নাও। হ্যাঁ, আইয়ুব খান না, ইয়াহিয়া খান, তখন তো ইয়াইয়া ইয়াহিয়া। খান না, আইয়ুব খানের বন্ধু ছিলেন, ইয়াইয়া খানের কেউ কেউ চিনতো না। তবে তার মানে আইয়ুব খানের সাথে উনিও ওসমান, জেনারেল ওসমান সাথে, ওসমানী। ওসমানীর সাথে ব্রিগেডিয়ার জেনারেল পান্ডের খুব চেনা ছিল, হুম কারণ দে ওয়েন্ট টু ট্রেনিং টুগেদার। তো আচ্ছা। এরকম ভাবে পিপল নিউ ইচ আদার অ্যালং হুম দ্য লাইন্স, অ্যালং হুম দ্য এ। তো তার তো ওসমানী 65-এর ওয়ার উইথ পাকিস্তান, হুম কাশ্মীরিতে যে ইনফিলট্রেট করেছিলেন সেটাও উনি প্ল্যান করে, খুব দূরদর্শী হুম আহ, আহ, লোক ছিলেন ইন প্ল্যানিং, and he was a very good leader, মানে হুম আর্মি লিডার ফর ইউ। হুম হুম তো হুম সেখানে বাবাদের হলো যে পাকিস্তান চেষ্টা করবে বাংলাদেশকে বম করতে, এয়ার বম, হুম এয়ার স্ট্রাইক করতে। তো ওদের কয়েকটা, বাবার নাম বলতেন ভুলে গেছি এখন, হুম হুম ওদের 5-6টা ওদের আহ, মানে এয়ারপোর্ট ছিল যেখান থেকে ওরা উড়তে পারতো। হুম তো কি করে আমাদের এয়ারফোর্স জানবে যে ওরা উড়ছে কিনা, তখন ওদের কোড নেম দেওয়া হলো, হুম ওদের প্লেনের নাম দেওয়া হলো, ওদের এয়ারপোর্টের নাম দেওয়া হলো তুফান। হুম আর ডিফারেন্ট এয়ারপোর্টের ডিফারেন্ট কোড নেম। হুম তারপরে একদিন সে কোড কোড এলো তুফান কফি, তুফান কফি, তার মানে ওখান থেকে এয়ার অ্যাটাক করবে ওরা। হুম সঙ্গে সঙ্গে দমদমে আমাদের এয়ারফোর্সে দুটো প্লেন সব সময় রেডি থাকতো, ওরা দুম করে উঠে গেল হুম এতে করে। ওরা আমাদের সাতটা সাতটা এয়ারপোর্ট অ্যাটাক করেছিল। তো আমাদের প্লেন উঠে গেল অনেক উঁচুতে করে, ওদের প্লেন নিচু যাচ্ছিল, ওদের বম ওদের শুট করলো, হুম তাতে পাকিস্তানের দুটো প্লেন ডাউন হলো, এবং ওদের যারা ক্রু ছিল দুটো পাইলট ওরা ইজেক্ট করে, হুম ইজেক্ট করে আমাদের সয়েলেতে ল্যান্ড করে। তো ওদের লর্ড সেনা রোডে নিয়ে এলো। তো আমার বাবা ভীষণ মানে কোমল মানুষ ছিলেন, মনটা বড় বড় সফট ছিল। হুম সে পাকিস্তানি পাইলট নিয়ে এসছে, সবাই বলছে পাকিস্তানি পাইলট এসছে, পাকিস্তানি পাইলট এসছে, এরা খুব সাংঘাতিক লোক। বাবা মুখ তুলে দেখেন দুটো কচি মুখ, 19-20 বছর বয়সের দুটো পাইলট ধরে নিয়ে এসছে ওখানে। তো বাবা দেখছেন ভীষণ ভয় পাচ্ছে তারা, দুজন বসে আছে, আর দেখে মনে হচ্ছে খায়ও নি কিছু। তো বাবা ওদের খুব বললে যে এদের শিগগিরই খাওয়াও, খায়নি এরা। তো সে রয়্যাল রয়্যাল বলে একটা আমাদের রেস্টুরেন্ট ছিল কলকাতায়, হুম সেখান থেকে ওদের বিরিয়ানি টিরিয়ানি এনে ওদের খাওয়ালেন। তো ওরা বলছে যে আমাদের যে ট্রেনিং দিয়েছে যে ইন্ডিয়া ধরলেই আমাদের খেয়ে ফেলবে। তো বাবা বললেন দেখছো সেটা, আমরা খাচ্ছি তোমাদের, খাও খাও ভালো করে। সে রাত্রির ওরা আমাদের লর্ডসেনা রোডেতেই ছিল, ওদের কোনো জায়গা ছিল না যাওয়ার। পরের দিন জেনারেল জেকব ওদের ব্যবস্থা করলেন টু বি টেকেন অ্যাজ প্রিজনার্স অফ ওয়ার। তো হুম ইভেন উইথ দি এনিমি
বাবা ওদের কচি মুখ দেখে বুঝলেন এরাও তো কোনো মায়ের সন্তান। হুম, এরা তো মানবিকতাটা দেখেছেন উনি, মানবিক হ্যাঁ, দৃষ্টিতে দেখেছেন। এবং এরা ওদের দেশে যা ওদের অর্ডারস, হুম। দে ক্যারিড দোজ অর্ডারস আউট। তো রাইট। এদের পার্সোনালি তো কোনো কিছু ইনজুরি নেই। তো হুম। আমার ছেলেমেয়েরা যদি কোথাও এরকম করতো টু ডু দেয়ার ওন জব, তাহলে আই উড অলসো উইশ দ্যাট দে উড বি ট্রিটেড প্রপারলি। হুম। হুম। এটা তো হুম। জেনিভা কনভেনশনের এ আছে, সো হুম। হি ডিড নট ডু এনিথিং, হি জাস্ট ফেড দেম, হাউসড দেম till they were taken off. আর এটা কোন সাল, এটা 71-এ কি হলো? 71-এ। 71-এ কোন মাসে? উম, সেটা ঠিক বলতে পারছি না রিপি, হুম। আমাকে মাসে হচ্ছে। আহ, আমাকে গোলক কাকু বলেছিলেন ঘটনাটা। আচ্ছা তারপরে আমাকে বললেন যে আমি ওটা রেকর্ড করেছিলাম এই 2013-তে। তা আচ্ছা। বললেন যে আমরা তো শুনেছি যে ভারতে মানুষ খেয়ে ফেলে, মানে হ্যাঁ ওই যে বলি দিয়ে খেয়ে ফেলবে আমাদেরকে। হ্যাঁ যে হ্যাঁ, যে এইটা আসলে হচ্ছে কি যে এই যে মানুষের সাথে যে মানুষের একটা সম্পর্ক, আমরা সব একই স্রষ্টার সৃষ্টি, হ্যাঁ এটাকে কিন্তু নষ্ট করেন যারা কিছু মানুষ, সব নয়, কিছু মানুষ, তারা এই বিভেদটা, মানুষের মধ্যে হিংস্রতাটা, এগুলোকে হ্যাঁ উস্কে দিয়ে তাদের স্বার্থগুলো তারা এক্সিকিউট করেন। হ্যাঁ। তো এই যে এখানে যদি এই আমাদের মধ্যে যে আমরা একটা পরস্পরকে ওই বড় দৃষ্টিতে দেখতাম মানুষ হিসাবে, হ্যাঁ, তাহলে তো এই প্রবলেমগুলোই হতো না। হতো না। না। তবে আহ, আমরা যখন ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল, আমরা যখন ইন্ডিপেন্ডেন্স হয়নি, তখন আমরা বাবাকে জিজ্ঞেস করছি কি হচ্ছে বাংলাদেশে। হুম। বা বাবা জিজ্ঞেস করলেন তো বিশ্বাস করতে পারবি না কি হচ্ছে। হুম। বললো সে কটা মেয়ে, বললেন সে ঠাকুমা থেকে 11 বছরের মেয়ে, কোনো কাপড় নেই তাদের, ওয়েস্টেতে সব বেঁধে লাইন করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং হুম। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর অনেক বাচ্চা জন্ম হলো হুম। দ্যাট ডিড নট হ্যাভ বাংলাদেশি ফাদার্স, সব হচ্ছে Right. রেপ বাই দি আর্মি। হুম। এবং আমরা শুনতাম এটা, যে কিছু লোককে ধরে হয়তো বেঁধে দিয়েছে, ছাল ছিঁড়ে দিচ্ছে এবং নুন ছড়াচ্ছে হুম। গায়েতে। এটা আমি বাংলাদেশ লিবারেশনের পর মা আর বাবার সাথে গেছিলাম যশোরে, এবং যশোরে আরেকটা কোন জায়গায়, নাটোর নয়, রাজশাহীতে, হুম। হুম। ওখানেও যশোরে শুনে এসেছি এই হুম। ঘটনা। হুম। যশোরে আর 71-এ কি ডিসেম্বর মাসেই গিয়েছিলেন যশোরে, মুক্ত আমরা না, যশোর? আমরা 72-তে গেছিলাম। 72-তে, হ্যাঁ আচ্ছা। আর জ- জয়াদি তো গেলেন আপনার বাবার সাথে হ্যাঁ জানুয়ারিতে। হ্যাঁ, ও গেছিল। ও গেছিল, বা মার যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াটা বরাবরই এরকম। মার মা ভীষণ ভালো মানুষ, যা বলো মা আমি যাই। বাবা মাকে নিয়ে যেতে চেয়েছিলেন, কারণ মা তো কুমিল্লার লোক, হুম। কুমিল্লাতে মা বড় হয়েছেন। ওর হুম। বা আমার ঠাকুরদা, আমার দাদুর বাবা, হুম। দাদুর বাবা ছিলেন দেওয়ান, নবাবের দেওয়ান। হুম। আর মার জ্যাঠামশাই ছিলেন ডাক্তার। তো মা জ্যাঠামশাইয়ের বাড়িতেই মানে বড় হয়েছে। হুম। তারপরে সে যখন মার যাওয়ার কথা, বাবা মাকে নিয়ে যাবে, জোর করে বেঁধে বসলো, মা বলল হুম। যা। হুম। তখন বাবার সাথে ফার্স্টে ওরা মুজিবের বাড়িতে গেলেন। হুম। আহ, গিয়ে দেখেন যে কোনো খাবার নেই। ছোট হুম। ছেলেটা সারাদিনে একটা বিস্কুট আর একটু চা খেয়েছে, হুম। আর বাবা সে ঝুড়ি ঝুড়ি খাবার নিয়ে গেছিলেন। হুম। আর তাজউদ্দিন আহমেদকে বাবা বলেছিলেন, উনি মাঝখানে ভাবছিলেন হবে কি হবে না বাংলাদেশ স্বাধীন হবার এ আছে, মাঝে মাঝে ডাউট করতেন। তো বাবা বললেন যে কিচ্ছু ভাববেন না, আমি 1লা জানুয়ারি আপনার বাড়িতে গিয়ে কফি আর কেক খাবো। হুম। তো সে বাবা আপনাদের বাড়িতে গিয়ে কফি আর কেক খেয়েছিলেন, এবং আপনাদেরও কোনো খাবার ছিল না, বিএসএফ থেকে বাবা অনেক খাবার নিয়ে গেছিলেন। এবং প্রথম দিকে আমার মনে আছে ওদের গ্যাস ছিল না, মানে পেট্রোল ছিল না। তো অনেক সে পেট্রোল পাঠিয়েছিলেন বাবা,
হুম কিছু আর্মস পাঠিয়েছিলেন, অনেক খাবার পাঠিয়েছিলেন, মানে রেগুলারলি খাবার পাঠাতেন। মৌলানা ভাসানী বলেছিলেন যে আমার বই সব চলে গেছে, মৌলানা ভাসানীকে অনেক বই পাঠিয়েছিলেন। হুম তারপরে আস্তে আস্তে বাংলাদেশ নিজের ব্যবস্থাটা নিজেই করে নিল। হুম হুম। আরে সেই সময় দুঃসময়ে ও ধরনের ভালোবাসার সমর্থনগুলো বা ওই ধরনের সহায়তা, সে সরকারি পর্যায়ে হোক সাধারণ মানুষ দিয়ে, ওটা যে কত হেল্পফুল, সেটা হ্যাঁ, তো মানুষের পেটেই যদি খাবার না থাকে, হ্যাঁ, সে আর কিছু তো করতে পারবে না। না, ওটা হ্যাঁ, সবার আগে ওই খাদ্যটা। হ্যাঁ, তো ওই সময় যে বললাম তো যে আমার জীবনে ওই ওই মহিলা, কৃষক মহিলা, একটা হ্যাঁ, দরিদ্র সীমান্ত এলাকার, ওদের হ্যাঁ, মাথার উপর দিয়ে এই যে বোমা হচ্ছে, যে হ্যাঁ, উনি এগিয়ে আসতেন। তার মানে এই যে নিরন্ন অভাবগ্রস্তকে সাহায্য করা, এটা সমস্ত ধর্ম, কালচার, সবার উপরে ঠিক, মানবতার কারণেই আমরা একে অন্যকে হেল্পটা করি। হ্যাঁ, এবং এটা যেন আমরা বারবার আমরা ভুলে না যাই। যে সেখানে পাকিস্তানিরা সে সময় তারা নিজেদেরকে বলছে আমরা একই কান্ট্রি, একই রিলিজন, কিন্তু কি করলো? হ্যাঁ, তারাই তো সেই হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড করলো। হ্যাঁ, আমি যখন নিয়াজির আহ, সম্পর্কে ওনারই কলিগ খাদিম হোসেন রাজার বইটা আমি পড়ছিলাম। উনি তখন ওই অপারেশন সার্চ লাইট, যে হুম, বাংলাদেশে গণহত্যার নীল নকশার উনি অন্যতম প্রণেতা, খাদিম হোসেন রাজা, আর রাও ফরমান আলীও সাথে ছিলেন। তো ওই রাজা বলছেন যে মিয়াজি প্রকাশ্যেই বলে দিল তার সেনাদেরকে যে প্রতি ঘরে যে তোমরা বাঙালি মেয়েদেরকে, হ্যাঁ, আহ, আহ, বাঙালি মেয়েদের উপর অত্যাচার করে ওই ওই পাকিস্তানি শিশুর জন্ম দেবে। হ্যাঁ, মানে এটা একটা জেনারেল অর্ডার দিচ্ছে তার সৈন্যদের। আর ওইখানে তখন একজন বাঙালি অফিসার ছিলেন, নাম ছিল বোধহয় মেজর বা ক্যাপ্টেন অথবা লেফটেন্যান্ট মুশতাক। উনি পরে সুইসাইড করেন এটা শুনে, যে জেনারেল দিচ্ছে যে তারই হ্যাঁ, বাঙালি মেয়েদের উপর অত্যাচার করে পাকিস্তানি। তো তার এটা কোন কোন মানবিকতার ফর্মুলায় পড়ে? হ্যাঁ। কোন, আর এখানে তাদেরকে যারা সমর্থন করেছে, সহায়তা করেছে, আর আমি মনে করি যে সহায়তা করেছে, ওই স্মৃতিগুলো জানা দরকার এ কারণেই, যাতে আমরা ওই ভুলটা আর কখনো না করি। আমরা জানো যেন এটা বরাবর হয়ে এসেছে। হুম এখন না, এটা ফ্রম দ্য বিগিনিং অফ টাইম যারা কনকার করেছে, they হুম have raped and pillaged all the villages, looted all রাইট the money. হুম This has হুম been a part of history of mankind. সত্যি এবং এটা। this has happened again and again. হুম। যে আরেকটা দিয়েতে, আপনার মা একটা অসাধারণ ইনি মানুষ ছিলেন। সত্যি তাই। আমি এটা মনে করি যে উনি, মানে আপনার বাবা যে ওনাকে কত ভালোবাসতেন। আমার মনে আছে যে ওনার মৃত্যুর পরে আপনার বাবা ভেজিটেরিয়ান হয়ে যান। হ্যাঁ, বলেন যে বলে যে আমি যদি মারা যেতাম তাহলে তো সত্যি। আমার স্ত্রীকে সবজি খেতে হতো। হ্যাঁ, মানে আমি না এরকম ভালোবাসা খুব কম দেখেছি, যে হ্যাঁ, দুজন দুজনের প্রতি যে শ্রদ্ধাবোধ, হ্যাঁ, না? আর উনি কিন্তু অন্য, আপনার বাবা কিন্তু একটা আধ্যাত্মিক লাইনের দিকে চলে গেলেন হ্যাঁ, আপনার মা চলে হ্যাঁ। যাওয়ার পর। এবং কোনোদিন খেত না। যখন আমার হুম বাড়িতে এলো সেকেন্ড টাইম, 85-এ এসেছিল কলাম্বিয়াতে, ভীষণ ডিম খেতে ভালোবাসতো। তো হুম আমি না একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবুজি তুমি এত ডিম খেতে ভালোবাসো, এখানে ডিম এত সস্তায়, করে দিই না তোমাকে দুটো ফ্রাইড এগ। হুম তো আমার দিকে তাকিয়ে বাবা বলল, তুই আমার মেয়ে, তোকে আমি খুবই ভালোবাসি, সেই জন্য কিচ্ছু বলবো না, তবে এই কোয়েশ্চেনটা আর আমাকে কোনোদিন জিজ্ঞেস করবি না। ওয়াও, হ্যাঁ, কি এত খারাপ লাগলো আমার আহ সে। হ্যাঁ, তো বাবা যখন, ভাস্কর যখন থাকতো না, আমি বেশিরভাগই শুক্তো টুক্তো এইসব করতাম, বাচ্চারাও খেত, ওদের জন্য একটুখানি চিকেন করতাম, কারণ খারাপ লাগতো যে আমরা বসে খাচ্ছি, বাবা তো খেতে পারবে না। হুম কিছু হুম জিনিস আমি জানি বাবা বাবা খুব ভালোবাসতেন, হুম হুম তো কোনো দিন খেতেন না। আমি বলতাম কেক টেকে কোনো ডিম টিম নেই, না কেক, এক পিস কেক খাও। হুম। সেটা খেত। কিন্তু ডিম খেতেন হ্যাঁ, না। আর ডিম, এই যে মাছ, মাংস, পেঁয়াজ রসুন কিচ্ছু না। একেবারে ওই যে পেঁয়াজ রসুনও না।
মানে মানে যেটা একজন হিন্দু বিধবা যেটা খেতেন হ্যাঁ, আপনার মা, ওটাই বলতেন যে হ্যাঁ, অঞ্জলি নাম ছিল আপনার মা, না হ্যাঁ, মার অঞ্জলি? অঞ্জলি নাম ছিল। ওই নামই তো আপনাদের বাড়িটা, হ্যাঁ, সল্ট লেকের বাড়িটা। সল্ট লেকের বাড়িটা। কত নাম্বার ছিল আপনাদের সল্ট লেকের বাড়িটা, কত? ওটা হচ্ছে BE 357। ও মাই গড, কত হ্যাঁ, কষ্ট করে ওই বাড়িটা আমি হ্যাঁ, খুঁজে খুব পেলাম। কষ্ট করে। যখন আহ, ওই বাড়িটা তৈরি হয় তখন বাবারা 2 বছর বাকি আম, কাজের, তারপরে হুম রিটায়ার করতে হবে। হুম তো বাবার যত টাকা ছিল প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা নিয়ে বাবা বাড়িটা তৈরি করলেন। আমি হুম তখন আমেরিকায় এসেছি, ফিরে গেলাম যখন বাড়ি তৈরি হয়ে গেছে ওই বাড়িতে উঠলাম, লর্ডসিনা রোডে উঠিনি। হুম লর্ডসিনা রোড থেকে বিদেশে এসেছি, ফিরে গিয়ে আহ, এতে সল্ট লেকে হুম বাবার বাড়িতে হুম হুম এসেছি। হুম তখন একদিন দেখি বাবা ভীষণ এমনি করে হাত দিয়ে বসে আছে। আমি, বাবুজি কি হয়েছে? না কিছু না। আমি, বাবুজি আর তো কেউ নেই, তুমি আর আমি, হুম আমাকে হুম যদি না বলো তাহলে কাকে তুমি বলবে, বলো না কি হয়েছে। তখন বাবা বললেন আহ যে যত টাকা ছিল আমার প্রভিডেন্ট ফান্ডে সেই দিয়ে বাড়িটা করেছি, তারপর যখন বাথরুমের ফিক্সচার গুলো লাগাতে হবে আর তো টাকা নেই, তো আমি বললাম যে বাথরুম ছাড়া তো বাড়িতে থাকা যায় না, লাগিয়ে দাও ফিক্সচার। এখন ওরা টাকা চাইছে, হুম তো আমার কোনো টাকা নেই ওদের দেওয়ার। হুম আমি তো জীবনে কখনো একটা ব্রাইব কখনো নিইনি, কারুর কাছে কিছু চাইনি। আমি ভাবছি আমি কি করব। তো আমি তখন চুপ করে বাবার পাশে বসলাম, আলাম এই নিয়ে ভাবছো? তো বাবা বললেন হ্যাঁ। তো আমি বললাম এক কাজ করো বাবুজি, হঠাৎ খেয়াল হলো হুম আমাদের তো গাড়িটা আছে, গাড়িটা বিক্রি করে দাও, হুম গাড়িটা বিক্রি করে সব শোধ করে দাও। তো বাবার যেন মনে হলো আকাশ থেকে একটা, মানে, some force came and lifted the heaviness on his হুম shoulders. হুম বাবা বললেন তাই তো, গাড়িটা বিক্রি করে দেবো। তো তুই কি করে যাবি? কেন, আমার দুটো পা আছে, দুটো হাত আছে, আমি বাসে করে চলে যাব, হেঁটে হুম যাব বাস স্টপে, বাসে করে চলে যাব। বাবা বললেন সোজা বাস তো কিছু যায় না মেডিকেল কলেজে। আমি এমন কি স্পেশাল বাবুজি? তুমি তো হুগলি মহসিন কলেজে নারকুলডাঙ্গা থেকে তুমি বাসে করে যেতে, ট্রেনে করে যেতে, তারপরে নৌকো ধরে যেতে। হুম তুমি যদি এত কাজ করতে পারতে, আমি দুটো বাস চেঞ্জ করে যেতে পারি না কলেজে? হুম তখন সে গাড়িটা বিক্রি করে দিয়ে সমস্ত যত, মানে, ডেট ছিল সমস্ত মিট করা হলো। তারপরে হতো কি, মাসে মাসে বাবার 450 টাকা পেতো, আর বাকি টাকাটা ওরা কেটে নিত ওই প্রভিডেন্ট ফান্ডে যে টাকা হুম ধার করেছিল তার জন্যে। হুম তো $450 টাকা দিয়ে মাসে খুব ডিফিকাল্ট ছিল চালাবার, হুম দাম বেড়ে গেছে। হুম তো প্রথম মাস যখন আমি গেছি ওখানে, 15 কি 16 তারিখে এসে লোকগুলো বলছে দিদি সাহেব যখন আসবেন চায়ের সাথে গুড় দেবো। আলা, মাথা খারাপ হয়েছে তোদের? চায়ের সাথে গুড় কে দেয়? কে দেয়? হুম চিনি দিবি? হুম বলছে চিনি তো নেই। আলাম চিনি নেই কেন? তখন সব রেশন আমাদের, হুম হুম রেশনের চিনি ফুরিয়ে গেছে। আলা, কি করে ফুরলো? ফুরিয়ে গেছে। তো আমি বললাম যে তাহলে কি হবে? তো চিনি কিনে আন বাজার থেকে। হুম চিনি কিন্তু ব্ল্যাক মার্কেটে কিনতে হবে, অনেক দাম। তো সেই দামেতেই কিনলাম আমি। পরের মাস থেকে যেই, মানে, রেশন আসতো, আমি 1 বোতল চিনি আমার আলমারিতে শাড়ির সাথে বন্ধ করে দিতাম। তারপরে ঠিক সে 15 16 তারিখে বলতো চিনি নেই। তখন বাবা সারাদিন পরে একা আসছেন ফিরে, আহা মা নেই। তখন সেই বাবার চায়ের সাথে ওই চিনিটা বের করে আমি দিতাম। আর বাবার তো তখন অনেক ইনভিটেশন আসতো, আহ, অনেকে নাম, অনেকেই ছেলে মেয়ের বিয়েতে বাবাকে ইনভাইট করতেন। মাও নেই, একটা অন্য লোকের সাথে গিয়ে মিশলে, দুটো কথা বললে একটু মনটা ভালো হুম হয়। তো আমি বলতাম চলো বাবুজি যাই আমরা ওদের বিয়েতে। তো বাবুজি বলতেন আমাকে, ঠিক আছে তুই তৈরি হয়ে থাকিস 6টা নাগাদ, আমি চলে আসবো, আমরা যাব। তো বিয়ে বাড়িতে যে যাব, দেবোটা কি? হুম তো আমার বিয়েতে যে অনেক শাড়ি পেয়েছিলাম, হুম হুম একটা একটা করে আমি শাড়ি, মানে, মুড়ে রেখে দিতাম। হুম ঠিক বেরোবার আগে বাবা বলতেন না রে আমরা যেতে পারবো না। হুম তখন আমি জিজ্ঞেস করতাম কেন? বাবা বললেন আমি তো কিছু গিফট কিনিনি,
হ্যাঁ। এই তো ভালো শাড়ি আছে, কি বলছো তুমি? হুম, বাবা বলেছেন আছে, আলাম হ্যাঁ খুব ভালো শাড়ি, এই দেখো আমি প্যাক করে নিয়েছি। তো ওই করে আমরা, যেটা একটা মেয়ের কর্তব্য, সারা জীবন বাবা মা দিয়ে এসছেন, এখন এরকম অবস্থায় তা আমিও দিয়ে দিতাম। তো ওই করে আমরা যেতাম। তারপরে সে বাবা কোনো সিনেমা দেখবেন না, আফটার শেভ লোশন লাগাবেন না, খাওয়া তো ওই রকম, আর ভীষণ ডিপ্রেশনে বসে থাকতেন। তো আমি দেখলাম যে এ তো মানে ইম্পসিবল সার্ভাইভ করা এমনি করে। কিছুদিন পর আমি চলে যাব, হুম, তখন কি হবে? তা একদিন বাবাকে বললাম যে বাবা চলো আমরা সিনেমা দেখতে যাই। হুম, বাবা খুব বকলেন, বললেন যে মা চলে গেছে, আমি এখন গিয়ে ফুর্তি করব, সিনেমা দেখব? তখন আমি বললাম যে একটা সিনেমা দেখতে কি হয়েছে, খুব হুম, রাগারাগি করলেন। হুম, তো আমি পরে বন্ধুদের বললাম এরকম রাগারাগি করছেন, তোরা আমাকে বললো টার্ন অন দ্য ট্যাপ। তো পরের দিন বাবা এসছেন, তো আমি খুব কাঁদছি, হুম, তো টার্ন অন দ্য ট্যাপ করলাম। তো হুম, বাবা বলেন তুই কাঁদছিস কেন? তা বললাম যে ভাস্কর তো আমেরিকায়, এখানে আমার ভীষণ বোর্ড লাগছে, খালি পড়াশোনা আর বাড়িতে একা একা, আমাদেরও তো একটা কিছু ডিফারেন্স, এক্সাইটমেন্ট চাই লাইফে, সামথিং টু লুক হুম, ফরওয়ার্ড হুম, টু। হুম, কিন্তু তুমি তো যাবে না সিনেমায়। তো বাবা আমাকে বললেন, বললাম যে আমি তো বিয়ে হয়ে গেছে, অন্য কোনো ছেলের সাথেও যেতে পারছি না। হুম, তো বাবা তখন জিজ্ঞেস করলেন যে ডাজ ইট ম্যাটার সো মাচ টু ইউ, হুম, যে যে টু গো টু আ সিনেমা উইথ মি? বললাম যে হ্যাঁ। বললো তোর ক্লাসের মেয়েদের সাথে যা না। হুম। বললাম যে ওরা সব এখন ডেট করছে, যে যার নিজের ডেট করছে, কেউ নেই আমার সাথে যাওয়ার। আপনার তো অল্প বয়সেও বিয়ে হয়েছিল, বোধহয় 21-22 এরকমই। হ্যাঁ 22 বছরে বিয়ে 22 হয়েছিল। বছর, হ্যাঁ, হ্যাঁ। তো তখন অন্যদের কারোর বিয়ে হয়নি, এখন সব ডেট করছে। তো বাবা বললেন ঠিক আছে তাহলে, এতই যদি তোর শখ থাকে, তো আমার বন্ধুরা বললো ভালো সিনেমা পিক করিস, যদি নাহলে ভালো আবার না হয় মেসোমশাই আর কোনোদিন তোর তখন সাথে একেবারে যাবেন না। আপনার তো আমরা একটা সিনেমায় গেলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়াটারলু ব্রিজ বলে, সেটা আহ, ভিভিয়ান লি আর রবার্ট টেলর, দারুণ ভালো। তো আহ, সে আমরা দুজনেই দেখছি বসে বসে, লাস্ট সিটে একদম ওপরে বসেছি। তারপরে শেষকালে দুজনেই কাঁদছি, ভীষণ স্যাড মুভিটা ছিল, বাট হুম, বিউটিফুল মুভি। তারপরে যখন আমাদের দুজনকার কান্না শেষ হয়েছে, তখন আমরা দেখি সব আশ্বাসরা এমনি করে আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে বলছে আর ইউ ওকে? তো আমরা বলছি ইয়েস ওকে। তো বাবা বলছেন তোর মা কি রাগ করবে? আলাম কেন? বললো যে আমার তো মুভিটা ভালো লেগেছে। আলাম মা রাগ করবে না, মা খুব খুশি হবে যে তুমি আমার সাথে 3 ঘন্টা বসে মুভি দেখেছো ঝগড়াঝাটি না হুম, করে। হুম, ও, তো আমরা দুজনেই খুব ঝগড়া করতাম। মানে এটা না রূপকথার গল্পের মতো। আহ, এত বড় একজন অফিসার, হ্যাঁ, উনি তো বোধহয় বর্ডার সিকিউরিটি ফোর্সের সেকেন্ড হেড ছিলেন না, রুস্তমজির না পরে? উনি তখন হেড ছিলেন, আর ইস্টার্ন আমি যখন, কমান্ডের হ্যাঁ আইজি। না তারপরে তো বাবা ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন না, হুম, ইন্ডিয়ার ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। হুম, হুম, হুম। তো তখন তো তারপরে আমরা বাড়ি গেলাম। তারপরে কিছুদিন পরেই আরেকটা মুভি পোসাইডন অ্যাডভেঞ্চার, ও ভালো মুভি ছিল। দারুণ, দারুণ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওইটাতে নিয়ে গেলাম, তখন আর অত ঝামেলা করেনি। তারপরে ওডেসা ফাইলে নিয়ে গেলাম, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ভালো ভালো খুব মুভিগুলো ভালো, এনে। ওগুলি তো দারুণ হ্যাঁ ক্লাসিক মুভি, ওগুলি সব ক্লাসিক হ্যাঁ মুভি। ওইগুলো ছাড়া তো নিয়ে যেতে পারতাম না। হুম, হুম। তারপরে আস্তে আস্তে আমি বললাম যে দেখো মা খুব আপসেট হবে যে তুমি কোনো, যখন আমেরিকায় এলাম ফিরে গেলাম, মা খুব কবে আপসেট আপনি হবে। আমেরিকায় চলে গেলেন? ভাস্কর দা কবে গেলেন? আপনার বিয়ে ও হলো তো 74, 74-এর শেষেই চলে গেল, বিয়ে আর আপনার 74 বিয়ে হলো হয়েছিল। সেপ্টেম্বর ফেব্রুয়ারির দিকে নাকি মার্চ? হ্যাঁ ফেব্রুয়ারির দিকে। তো আমি 75-এ 4 মাসের জন্য এসেছিলাম, ফিরে গেলাম, বাবার সাথে ছিলাম, 77-এ ফিরে এলাম। মানে তো ফিরে এলেন, মানে আপনি 77 পর্যন্ত সল্ট লেকে ছিলেন আপনার হ্যাঁ বাবার সাথে, হ্যাঁ তারপর আপনি তারপরে আমেরিকায় চলে এলেন। চলে এলাম। তো বাবাকে ভীষণ মিস করতাম, আর তখন এত এক্সপেন্সিভ হুম, ছিল হুম। ফোন করা। ও হো 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 হো। $25 এবং 3 মিনিটে আমার কেটে মনে দিত। আছে সেই ঘটনা, ট্রাঙ্ক কল, ট্রাঙ্ক হ্যাঁ কল ট্রাঙ্ক করতে কল। হতো, বসে থাকতে হ্যাঁ হতো, তো হ্যালো মাঝে হ্যালো, মাঝে চিঠি হ্যালো লিখতো। হ্যালো। হ্যাঁ কিন্তু সে চিঠি তখন রেসিডেন্সি শুরু করলাম,
সেই তো 120 ঘন্টা সপ্তাহে কাজ। মাই ছোট্ট গড। বাচ্চা। বাবা এলেন 82-তে, বাবা এসেছিলেন হুম শিকাগোতে আমাদের কাছে। হুম হুম তারপরে ফিরে গেলেন, তো তারপরে 80, না সরি 79-এ, 80-তে এসেছিলেন। তারপরে আমি ফিরে গেলাম 5 বছর পর, 82-তে গেলাম ফিরে হুম হুম বাবার কাছে। তো গিয়েই প্রথমে আমি বাবাকে 3,000 টাকা দিতে পেরেছিলাম। বাবা হুম বললেন এটা কি? তো আলাম বাবা, আমি তো আজকাল রোজগার করেছি একটু কিছু, আমি এসছি বাচ্চাকে নিয়ে, তুমি তো খরচ করবে অনেক, তো এটা তোমার হাত হাত খরচের টাকা। সামান্য টাকা রিপি, কি যে খুশি হয়েছিলেন। আহা। সবাইকে বললেন যে মেয়ে এসে আমায় টাকা দিয়েছে, হুম। খরচ হবে আমার, দেখো তোমাদের এরকম মেয়ে আছে। সত্যি না। আর ভীষণ, দুইটা রত্ন, আপনি আর জয়াদি, বাবা আহ, মার রত্ন। এমন মেয়ে পাওয়া ভাগ্য। মানে সত্যি আজকালকার দিনে মানে ওটা তো চিন্তাও আজকালকার করা দিনে যায় না। সত্যি চিন্তা করা মানে যায় না। যেভাবে আমরা চিন্তা করি না যে হ্যাঁ, বাবা মার কথাটা হ্যাঁ, সবার আগে, মানে হ্যাঁ, সত্যি রত্ন, আপনারা দুজনই হ্যাঁ। রত্ন। তো সে খুব খুশি কি হয়েছিলেন। তৃপ্তি! আপনারও তো তৃপ্তি কত লাগলো না, হ্যাঁ, যে সেই বাবার হাতে নিজের সত্যি তাই। রোজগারের টাকা। হ্যাঁ, হ্যাঁ। বাহ। আর নিজে থেকে দিয়েছি, এ তো হুম। নয় যে কেউ চেয়েছে। রাইট। তারপরে যাই হোক বাবাকে মানে আমি আর জয়া যতটা পারি, জয়া প্রত্যেক বছর এসে 4 মাস থাকতো শীতকালে বাবার উনি সাথে। তখন তখন কি উনি দিল্লিতে চলে গেছিলেন নাকি তখনও এখানেই কাশ্মীর? ছিল জয়া। তখনই। কাশ্মীর থেকে আসতো, দিল্লি থেকে আসতো, ভুটান থেকে আসতো। হুম হুম। প্রত্যেক বছর 4 মাস বাবার বাহ। সাথে এসে হুম হুম কাটিয়ে যেত। আমি অত যেতে পারিনি, কিন্তু তারপরে যখন হলো যে রিলায়েন্সের ফোন এলো যে কত সেন্টেতে কলকাতা মানে হুম। ইন্ডিয়াতে কথা বলছে, তখন তো হরদম কথা তারপরে যে বলতাম। কলিং কার্ড কিনে আমরা স্ক্র্যাচ করে করেও তো কল হ্যাঁ, করতাম, মনে আছে? হ্যাঁ, যে পঁচিশ সেই ডলারের একটা কার্ড কিনে কাঠ হয়তো কিনে, 20 মিনিট কথা বলা যাবে, সেই হ্যাঁ। তারপরে যখন আইফোন হলো তখন একদিন হঠাৎ বাবার যেটা লাস্ট ইয়ার অফ লাইফ 2014-এ বাবা আমাকে বললেন, আমরা তখন সদ্য ডেটনে এসেছি, হুম হুম যে আমি তোমার সাথে রোজ কথা বলতে চাই। তো আমি বললাম, আমি ভাবলাম রোজ কথা বলতে চাই, তাহলে কি আমি দেশে ফিরে যাই? তখন বাবা বললেন তোকে চিন্তা করতে হবে না, আমি জয়াকে একটা আইপ্যাড কিনে দিয়েছি, তুই হুম। ফেস টাইম করবি। রোজ সকালে ফেস বাহ। টাইম করতাম, রাতে ফেস টাইম করতাম। বাহ। তারপরে আমরা গেলাম, ভাস্কর আর আমি গেলাম। তারপরে আমি বুঝলাম যে এটাই বাবার লাস্ট ইয়ার অফ লাইফ। তো রোজ হুম। ফেস টাইম করতাম আমরা। তারপরে আহ, আহ, সেই ক্রিসমাসেও গেলাম। তারপরে যখন জয়া বললো শরীর খারাপ, সঙ্গে সঙ্গে গেলাম। আমি খালি ভাবতাম যে বাবার শেষ সময় যেন আমি থাকি। আমাকে ইনভাইট করেছিল জয়াদি আপনার, হ্যাঁ, যে ওনার 8 তারিখে ওনার 90তম জন্মবার্ষিকী, হ্যাঁ। 8ই জুলাই। তো তার আগেই আমি তো উনি ছ বাবা মারা তারিখে চলে গেলেন। গেলেন, ছ হ্যাঁ, তারিখে আমার এটা মনে আছে। তারপর বললেন যে হ্যাঁ, আমরা হয়তো করতে পারবো না, যে হ্যাঁ, ওনার অবস্থাটা এমন চলছে, হয়তো পারিবারিক ভাবে আমরা নিজেরাই হয়তো একটা কিছু করব হ্যাঁ, এরকম। তারপরে আমি মনে হলো কি যে গোলক কাকু বেঁচে ছিলেন। আরেকটা বড় কারণ যে ওনার হাতে লেখাটা আমি পেলাম, ওটা যে হ্যাঁ, এখন কত বড় আমার জন্য। বাসুদি, ওটা একটা হ্যাঁ, আমার জন্য, এটা শুধু আমার না, এটা বাংলাদেশ ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ। ওনার হাতের লেখাটা যে কি সুন্দর, ভীষণ সুন্দর কি লেখা, একদম দারুণ মুক্তোর মতন পরিচ্ছন্ন লেখা। লেখা। কি হ্যাঁ, বাবার পরিচ্ছন্ন। চিঠিগুলো যে কি সুন্দর। সব সময়, সব সময় এনকারেজ করতো আমাকে, কি বিউটিফুল লেখা। তারপরে এবারে যখন লাস্ট বার গেলাম, জয়া আমাকে, আমি যে চিঠিগুলো লিখেছি বাবাকে একটাও ফেলেননি, হুম সমস্ত চিঠি রেখেছিলেন। জয়া আমাকে দিয়ে বলল এই চিঠি কারুর দরকার নেই, তুই ফেরত নিয়ে যা। সেই হুম। চিঠিগুলো নিয়ে এসছি এবার। তো চিঠিগুলো যখন পড়ি না যে, পাবলিশড বুক, আহ, বাসুদেব জানেন, পাবলিশ, যে তখনকার দিনে কত নীতি আদর্শবান একজন হ্যাঁ, সিভিল সার্ভেন্ট ছিলেন। হ্যাঁ, একটা সরকারি কর্মকর্তা এত উঁচু পদের পরেও তাকে প্রভিডেন্স ফান্ডের লোন দিয়ে বাড়ি হ্যাঁ, করতে হয়, বাড়ির বাথরুমে ফিক্সার লাগানোর পয়সা জানে। এগুলো হ্যাঁ, দেখে আজকালকার দিনের মানুষের জানা উচিত যে ওইভাবে ওভাবে একটা দেশ গড়ে না। এই ধরনের নিবেদিত মানুষের কারণে একটা লেভেলে তখন হ্যাঁ, যেতে পারে একটা দেশ, হ্যাঁ, উন্নতি। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো হবে। আর আপনার বাবার একটা অনেক লেখাপড়া করতেন, ওনার হ্যাঁ। কাইন্ডনেসটা, আবার আপনাদেরকে যে ভালোবাসতেন, একটা পিতার ভীষণ মমত্ব। ভালোবাসতেন। হ্যাঁ। হ্যাঁ,
তুমিও তো কম পাওনি লিপি, তোমার বাবা সাংঘাতিক ভালো মানুষ ছিলেন। কি সাফার করেছেন, কতবার কারাগারে যেতে হয়েছে। তার ভেতরে তুমি যখন একটু বড় হচ্ছ, তোমাকে সুন্দর দেখতে, সেটা খুব ভালোবাসতেন। হ্যাঁ, হুম, তোমাদের বোনেদের ভাইকে আর তোমার মাকে ভীষণ ভালোবাসতেন। আমরা বুঝতে পারতাম সেটা, এবং বুঝে আমরা খুব খুশি হতাম। উনি মানে আহ, সা- কোমল, স্নিগ্ধ, এবং একটা কি বলবো, আহ, একটা মানুষের মতন মানুষ সব দিক থেকে। মানে আহ, দেশকে মানে মুক্তি করবেন, এবং উনি না হলে তোমাদের দেশ কোনোদিন মুক্ত হতো না। মুজিবুর তো চলে গেলেন, এবং যারা এসছিলেন তাদের ভেতরে সবসময় একটা দ্বন্দ্ব, কিছু লোকের ভেতরে, আমি কেন হব না, আমি কেন হুম, প্রাইম মিনিস্টার হুম, হব না। হুম, কিন্তু এই যে নিঃস্বার্থ ভাবে উনি কোথাও না গিয়ে কাজ করে যেতেন, সারা দিন কাজ করতেন। ওর একটা ডেস্ক ছিল, আর আমিনুর ইসলামের একটা ডেস্ক ছিল। এরা কখনো কোথাও যেতেন না। বাবার অফিসে আসতেন, এসে বাবা স্পেশাল ফোন করে দিয়েছিল, ওর অফিস থেকেই বসে অন্য লোকেদের সাথে বাংলাদেশে উনি কথা বলতেন। কিন্তু মাঝে মাঝেই বর্ডারে যেতেন, কিন্তু অন্য কারুর সাথে কথা বলতেন না। যেরকম খন্দকার মুস্তাফ গিয়ে সব আমেরিকানদের সাথে কি করতেন গড নোস। এবং দুজন লোককে, নিহার কাকু একদিন এলেন, বললেন আমাদের দুটো আমেরিকানকে দেখছি থিয়েটার রোডের সামনে থেকে নিউ কেনেলওয়ার্থ ওই হোটেলে আছে, ক্যামাক স্ট্রিট অব্দি হেঁটে যায় এবং ফিরে আসে, ক্যামাক স্ট্রিট অব্দি হেঁটে যায় ফিরে আসে। তখন বাবারা গিয়ে বিএসএফ থেকে হোটেলে জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ এরকম দুটো আমেরিকান আছে। তো তো কোন ঘরে থাকে তারা বলল। তখন যারা পরিষ্কার করে ঘর টর, তাদের জিজ্ঞেস করা হলো ওদের ঘরে কি আছে। না, ওরা ওদের ঘরে একটা বড় টেলিস্কোপ, ওরা ওই থিয়েটার রোডে ও বাড়িটাকে দেখে। মাই গড। তারপর সে লোকজন গিয়ে সে দেখলো, সে কিছু তাদের অস্ত্র শস্ত্রও ছিল। তারপরে যেই ওরা শুনলো বর্ডার সিকিউরিটি ফোর্সে, সে সব দেখেছে, হঠাৎ পালিয়ে গেল। হুম, তারপরে মানে কোন আমেরিকান নিউজ পেপারেতে বেরোলো যে এরকম তারা গেছিল, এবং ওদের উদ্দেশ্য ছিল আপনার বাবা এবং অন্য লোককে ক্যাপচার করে ময়দানেতে হেলিকপ্টার আসবে, সেইখানে তুলে হেলিকপ্টারে একদম আমেরিকায় নিয়ে যাওয়ার। ও মাই গড। সেটাও বাবারা রুখেছিলেন। হুম, এই ঘটনাটা গোলক কাকু আমাকে বলেছিলেন হ্যাঁ, ওই যখন আমি আপনাদের সল্ট লেকের বাড়িতে যাই, হ্যাঁ, যে দেখো কত কিছু ভেতরে বাইরে, হ্যাঁ, মানে একটা কিসের মধ্যে দিয়ে আমরা তখন গেছি হ্যাঁ, লোকে তো বুঝবে না। হ্যাঁ, আর আর বাসুদি আপনাদের যখন ওই গোলক কাকু যখন আপনার কি বলে, কি জানি কোন কথা, ওই যে উদীপ্তদার কথা আসি, হ্যাঁ, ওনার কারণ শান্তিনিকেতনে গোলক কাকু আমাদেরকে বেড়াতে নিয়ে গেলেন জয়াদির বিয়ের পরে, হ্যাঁ, না আপনার বিয়ের পরে। তখন ওই উদীপ্ত দা ছিলেন, হ্যাঁ, খুবই ভদ্র একটা চুপচাপ সুন্দর একটা মানুষ ছিলেন। হ্যাঁ, লাস্ট নাম কি ছিল ওনার, উদীপ্ত? ঘোষ। উদীপ্ত ঘোষ। কারণ আমার এখনো মনে আছে যে আমরা পিছনে তো উদীপ্ত উনি সামনে, কিন্তু আচ্ছা, আম্মা যা প্রশ্ন করছে বেচারা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটার উত্তর ভীষণ দিচ্ছে। কোমল মানুষ ছিল। ওটা পার্টি বউ ছিল। ভাত হয়েছিল। বৌভাত, হ্যাঁ, এক্স্যাক্টলি। আসানসোলে আমি ওটা কোনো, এবং ওইটা দেখে আমি শান্তিনিকেতনে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম, যে আচ্ছা, আমিও শান্তিনিকেতনে ভর্তি হতে চাই। হ্যাঁ, আর হ্যাঁ, মীরা তখন শাড়ি পরে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ও মানে অসাধারণ। মানে আর আর আম, আর জয়াদির আপনার বাবা মনে হয় আরেকবার আপনার বাড়ি থেকে আমার সাথে যোগাযোগ হলো। আমি বলি এটা 87-88 সালের দিকে আপনাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ। 87, ওটা 88। কলাম্বিয়া মিজুরিতে তোমায় বোধহয় ফোন করেছিলেন। মিজোরি থেকে, হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমি তখন আসতে বললাম যে হ্যাঁ, যে কাকু আমি টিকিট পাঠিয়ে দিব আপনি আসেন। হ্যাঁ, তো বলে না, আমি তো এখন আমার নাতি, ওই যে নাতি হ্যাঁ, ওদের সাথে সময় কাটাচ্ছি, হ্যাঁ, তা আমি পরে আবার আসবো, হ্যাঁ। তাই ওই না? বাড়িতে দুবার এসেছিলেন। তারপরে আর বাবা কখনো আসতে পারেননি, কারণ ওই বাড়িতে লাস্টবার যখন এলেন, তারপর ফেরত গিয়ে ভীষণ অসুখ হয়েছিল। হুম, তখন আমরা আরেকটা জায়গায় ইন্টারভিউ করছি, মোবিলে, অ্যালাবামায়।
তো হঠাৎ আমার একটা ইএসপি ছিল বাবার সাথে, হুম। কিছু লোকের সাথে একটা ইএসপি আছে আমার। অবশ্যই। মার সাথে তো ছিলই, তো হঠাৎ মনে হচ্ছে বাবাকে ফোন করো, বাবার শরীর খারাপ। ওই তো বাবাকে টেলিপ্যাথি। এসেই ফোন করেছি, হুম হুম বাবা কেমন আছো? তো তখন দেখি দিদি ফোন ধরেছে, আলাম তুই কি হুম করছিস? বললো বাবার শরীর খারাপ, আমি এসছি। আলাম বাবার সাথে কথা বলতে দে। বললো বাবা পারবে না তোর সাথে কথা বলতে। আলাম কি হয়েছে রে? বললো ভীষণ জ্বর, আর সে ডাক্তারটা এত স্টুপিড, ডাক্তার বলেছে মেয়েদের খবরদার জানাবেন না, হুম হুম আপনার হুম মেয়েরা সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে চলে আসবে। তো হুম। বাবা জানায়নি, একদিন স্নান করতে গিয়ে পড়ে গেছে, সে জল সমানে গায়ের ওপর পড়ছে, উঠে যে বন্ধ করবে সে ও সে মাই। শক্তি নেই। তারপরে ওর লোকেরা, বাড়ির লোকেরা দেখছে 1.5 ঘন্টা ধরে স্নান করছে, তখন ওরা নিচের তলার লোককে জানিয়েছে, সে এসে বাথরুমের দরজা ভেঙে দেখে বাড়ি মাটিতে পড়ে আছে আর শাওয়ারের জল চলছে। ওরা বন্ধ টন্ধ করে বাবাকে মুছে টুছে বিছানায় দিয়েছে। ভীষণ জ্বর, তারপরে ডাক্তারকে ডেকেছে, হিমোগ্লোবিন কম। তার আগেই কিছুদিন বাবা বলছিলেন, আমি বলছি তোমার গলার স্বরটা এরকম চেঞ্জ করে গেছে কেন? ওহ। গলার স্বরটা চেঞ্জ করে গেছে, 3জন ইএনটি সার্জনকে দেখিয়েছিলেন, কিছু খুঁজে পাচ্ছে না। তো তখন আমি বললাম বাবাকে, তখন জয়া, তারপরে ওই রকম জ্বর, তারপরে জয়া এসেছে, ওই বাথরুমে পড়েছিল শুনে। তারপরে জয়া বললো হেমোগ্লোবিন ভীষণ কম, কি করে দিল্লিতে নিয়ে যাব? তাহলে অক্সিজেন দিয়ে নিয়ে যা, এখানে হুম হুম একা হুম রেখে যাস না, আমি এক্ষুনি আসছি। বলে সে কান্নাকাটি, আমার ভিসা এক্সপায়ার করে গেছে। তো আমার এক বন্ধু তার আত্মীয়র নম্বর দিল শিকাগোতে, আমি আমার পাসপোর্ট পাঠালাম, তারপরে সে তাড়াতাড়ি টিকিট করে এম্বাসিতে গিয়ে আমার ভিসা করে পরের দিন পাসপোর্ট ফেরত পাঠালো। তার পরের দিন প্লেন ধরে আমি চলে গেলাম দিল্লিতে। দেখি সে বাবা, মানে বোনস, স্কিন অ্যান্ড বোনস, কোনো মাংস নেই, একেবারে বিছানার ও সাথে মিলিয়ে গেছে। 1990-র ঘটনা এটা। ও মাই গড। তারপরে সে ভীষণ অসুখ, তারপরে সকালে উঠে, তো রাত্রির 2টোয় প্লেন এসছে, তো আমি বাবা বলে শুয়ে পড়। সকালে উঠে আমি ফিজিক্যাল করলাম, বাবার হিস্ট্রি লিখলাম। তার পরের দিন উদিত্যদার থ্রু দিয়ে আমরা এইমসে গেলাম, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট। হুম সেখানে তো ভীষণ ভিড়, আমরা চুপচাপ বসে আছি। তারপরে লাস্টে আমাদের যখন ডেকেছে, আমি আমার হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যালটা দিয়ে দিলাম ডাক্তারকে। তো ডাক্তার পড়ে বললো এটা কে লিখেছে? আলাম আমি লিখেছি। আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি ডাক্তার। হুম তো এটা যদি সত্যি হয় তাহলে তো ভর্তি করতে হবে। আলা হ্যাঁ ভর্তি করে নিন। সে ভর্তি করেছে একটা ওয়ার্ডেতে, 4জন লোক সেখানে, বাবার মতো লোক তো নয় তারা। হুম আর সে একটা বাথরুম, তাতে 3টে বাথরুম, সে স্লাইমি, কি বলবো, বাবা কি করে যাবে, পড়ে যাবে। সে বাইরে গিয়ে আমি সালফিউরিক অ্যাসিড কিনলাম, একটা কাপড় কিনলাম, একটা কাঠি জোগাড় করলাম, সে কাপড় বেঁধে সালফিউরিক অ্যাসিড ঢেলে নিজের হাতে সে পুরো বাথরুম, 3টে 4টে মানে ইন্ডিয়ান স্টাইল কমোড ছিল, হুম সেটা পুরো বাথরুমটা পরিষ্কার করলাম। তারপরে লোক এলো, তা বললাম যে একটু বালতি করে জল এনো, সে জল টল দিয়ে পরিষ্কার করে যাতে বাবা পড়ে না যায়। হুম হুম ওখানে 2-3 দিন ছিলেন, তারপরে একটা প্রাইভেট রুম হুম পেলেন, তো আমি ওখানে বাবার সাথে সব সময় থাকতাম। 3 সপ্তাহ হাসপাতালে ছিলেন, কিছু পায়নি, সব কিছু করেছে যা বলেছি আমি, এটা করুন এটা করুন, সব কিছু করেছে। হুম তখন ওখানকার ডাক্তার বললেন যে এটা ইন্ডিয়া, ডক্টর মুখার্জি তুমি যা বলেছো আমরা সব করেছি, কিছু পাইনি, আমাদের টিবি ট্রিটমেন্ট করতে দাও, হুম কারণ টিবি ইন্ডিয়াতে নানান ভাবে প্রেজেন্ট হুম করে। তো আমি বললাম ঠিক আছে। তো টিবি ট্রিটমেন্ট করতেই 2 দিনে জ্বর চলে গেল। হুম। তারপরে আমরা বাবাকে বাড়িতে আনলাম, দিদির বাড়িতে আনলাম। সেখানে আমি আরো এক সপ্তাহ, দিল্লিতে দিল্লিতে ছিলে তখন জয়াদির হ্যাঁ, ওখানে? জয়াদির কাছে। তারপরে বাবা ফিরে আসার পর, আমি জানি বাবা পিৎজা খেতে ভালোবাসে, পিৎজা হুম হাটের পিৎজা খুব ভালোবাসতো। তখন অশোকা হোটেলে পিৎজা হবে, পেপসি আসছে ইন্ডিয়াতে, তো হুম পেপসি অ্যাডভার্টাইজ করলো, পেপসি অ্যান্ড পিৎজা। তো আমি সবাইকে নিয়ে গেলাম অশোকা হোটেলে পেপসি অ্যান্ড পিৎজা খেতে। তারপরে জয়ার বাবা, জয়ার ওর ফ্যামিলিকে নিয়ে গেলাম দুবার বাইরে অন্য খাবার খেতে। বাবা তখন গেল না আমাদের সাথে।
তারপরে আমি যখন ফিরে আসছি, এখানে বাবা বারান্দায় দাঁড়িয়ে ওয়েভ করছে। আমি বললাম, এরকম বাবার অসুখ, তোদের দরকার নেই এয়ারপোর্টে আসতে, একটা ট্যাক্সি ডেকে দিয়ে চলে যাচ্ছি আমি। তারপরে সেটা থেকে সেরে উঠলো। জয়া না থাকলে বাবা বেঁচে বেঁচে থাকতেন না। My God, সাধনাও করতেন হ্যাঁ, অনেক। আমাকে উনি খুব গীতা পড়তো। আর হুম, আমাদের বাড়িতে সব রিলিজনের বই ছিল, কোরআন ছিল, রাইট, জৈনিজম, বুদ্ধিজম, হুম, তারপরে সে জেন, টাও, হুম, হুম। সবকিছু ছিল। আমার আমার এই বাড়িতেও আছে, সব রিলিজনকে আমরা শ্রদ্ধা করি। কারণ আপনারা তো ওই পরিবেশেই বড়। হ্যাঁ, গোলক কাকু তো ওরকমই একজন মানুষ হ্যাঁ, ছিলেন, মানুষ ছিলেন। যে সব ধর্ম, সব হ্যাঁ, রিলিজিয়ন, সব কালচার, মানে মানুষকেই উনি মানুষ হিসেবে দেখতেন। হ্যাঁ, আহ, মান আর জয়া দিয়ে আমাকে, ওনার সাথে আমার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে একবার কথা হলো। তা আমি বলছি জয় দি এটা, তখন উনি আমাকে বলে যে ও তুমি তাহলে অনিতা মুরজানির ইন্টারভিউটা শোনো। ওনার আচ্ছা। কাছ থেকে আমি ও অনিতা ভীষণ মুরজানিকে, এডুকেটেড ছিল জয়, ইন দ্য ট্রু খুব সেন্স অফ দ্য ওয়ার্ড। ট্রু, ট্রু, ট্রু সেন্স ট্রু, অফ দ্য ওয়ার্ড। ট্রু। তারপর আমাকে ভীষণ যে, মিস করি, রোজ কথা বলতাম এখান থেকে। আহা, রোজ ফেস টাইম করতাম ওকে, একা একা থাকতো, রোজই ফেস টাইম করতাম। এখন ভীষণ মিস করি ওকে। 2022-এ চলে গেলেন উনি, না? তেইশে, 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 তেইশের মে মাসের দিকে না, গেলেন। জানুয়ারিতে। জানুয়ারিতে, হ্যাঁ। আমি হ্যাঁ, তো পেনসিলভেনিয়ায়। আমি খবরটা শুনে আপনি আমাকে বললেন, ইট ওয়াজ সো হ্যাঁ, কাইন্ড অফ ইউ। না, আই প্রেড ফর হার, অ্যামেজিং সিস্টার ইউ। মানে সত্যি আপনারা তাই। দুজনেই দুজনের একটা সঙ্গী ছিলেন। এখন ওর আমি অনেক, আপনি যে আপনার এই চোখের সার্জারির পরে, ক্যাটারেক্টের পরে, তাও যে আপনি ভিডিওর সামনে বসে দিচ্ছেন, আপনার তো মাত্র হলো। আমি অনেক কৃতজ্ঞ। বাসুদি, না, মনে হলো কি যে এটা যদি আজকে না হতো, পরে আবার এই জয়দির সাথেও তো আমার একটা কথা যে হয়ে উনি উঠলো ইন্টারভিউ না হবে, শেষ পর্যন্ত। আর তো হয়ে হ্যাঁ, উঠলো না। তারপরে ইন্ডিয়া যাব, দুবারই প্ল্যান হয়ে হয়ে উঠলো হ্যাঁ, না। মানে হয়ে আমার, উঠলো না। আর উনি এত অপেক্ষা করছিলেন যে আমি আসবো, আমার সেই, ভাগ্যটাই। এই জন্য হ্যাঁ, আমি মনে হয় যে এই তো লিঙ্ক, আপনিও তো আমাদের একটা লিঙ্ক। ওই সময়টা, হ্যাঁ, ওই আপনার বিয়ে, আম্মাকে নিয়ে গেলাম, তখন আপনার হ্যাঁ। মা মারা গেছেন, না? আপনার মা তো মাতৃসুলভ ছিলেন। হুম। আমি যখন ফিরে এলাম দিরাগমনে, আপনার মাই আমাকে রান্না করে খাইয়েছিলেন। সে একটা ক্যাবেজের প্রিপারেশন করেছিলেন, ক্যাবেজের কাটলেটের মতো। এখনো না মুখে স্বাদ লেগে আছে। ওই যে এত ল্যাম ভালো দিয়ে, রান্না করতেন। খাসি দিয়ে বোধহয় ক্যাবেজ, না? ভুলে গেছি, কিন্তু দারুণ হ্যাঁ, হ্যাঁ। ক্যাবেজ মনে আছে। হুম, হুম, খুব হুম, সুন্দর। ক্যাবেজ হয়ে গেছিলাম। কিন্তু আম্মা আর কি ক্যাবেজটা হয়তো কোনো স্টেট ফাংশনে করেছিলেন, মানে আচ্ছা, সবাই খুব পছন্দ করতো আম্মার হ্যাঁ, যে রান্না। রান্নাটা। এমনকি ওই আম্মা বড় বড় ডিগনিটারির বাসায় যেও মাঝে মাঝে বলতেন যে দেখে আমি তোমাদের রান্নাঘরে যে দেখে এটা করে আচ্ছা, দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, মানে আম্মা ভীষণ রান্না করতে পছন্দ করতেন, ভালো খাবার খেতে পছন্দ করতেন, আর খাওয়াতে ভীষণ সবচেয়ে বেশি পছন্দ ভালোবাসতেন। হ্যাঁ, করতেন। উনি একদম শিশুর মতো, মানে উনি দেখতেন যে আমার বাচ্চাগুলো খাচ্ছে তো ঠিক মতো। হ্যাঁ। আর অনেক এটা মনে এই হয় হচ্ছে হুম, মাতৃ ভালোবাসা। প্রথমেই খাওয়ান। আমার খাওয়ার, মাও খাওয়াতে ভালোবাসতেন, তোমার মাও খাওয়াতে খাওয়াতে ভালোবাসতেন। পারেন তোমার আপনার। মাকে আমি কোনোদিন ভুলবো না। না, থ্যাংক ইউ হ্যাঁ, বাসুদি, যা বাসুদি। আদর করেছিলেন আমাদের, এবং যে মানে মানে সাংঘাতিক আদর এবং ভালোবাসা তোমাদের ফ্যামিলি থেকে পেয়েছি আমরা, এটা কোনোদিন ভোলার মতন নয়। এখন তো আমি একমাত্র বেঁচে আছি, মাও নেই, বাবাও নেই, দিদিও নেই। তবে তুমিও বেঁচে আছো, তোমার ভাই বোনেরাও বেঁচে আছে। এই মেমোরিজ গুলো আমাদের কোনোদিন ফেড করবে না। হবে না। আর একটা হ্যাঁ, মানে একটা বিরাট একটা, আমাদের বাংলাদেশের জন্ম লগ্নের সময় আপনাদের সাথে হ্যাঁ, পরিচয়, এটা হ্যাঁ, তো আর ভোলার না, এটা একটা আত্মার হ্যাঁ। সাথে সম্পর্ক। এবং এটা জানো, থাকবার একটা রিপি, মহৎ মানুষ, এবং আপনার বাবার মতো মহৎ একজন মানুষের সাথে, আর আমার বাবা কত শ্রদ্ধা করতেন। এবং আপনার ওই বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এবং মানে ডিগনিফাইড, এবং ওয়ান পারপাস ইন মাইন্ড। পারপাস হচ্ছে টু গেট বাংলাদেশ লিবারেটেড। সত্যি, এবং ওরা সত্যি। সাংঘাতিক অত্যাচার করেছিল। যত বাংলাদেশের রোজগার সমস্ত নিয়ে নিত, কিচ্ছু দিত না। ওয়েস্ট পাক, নেতৃত্ব আসতো, এটা কিন্তু একটা খুব ভালো ইভলভ হতো দেশ স্বাধীনের পর। আপনার বাবা দুঃখ করতেন যে, তখন উনি বলতেন যে দেখো, যেভাবে তখন ওই চলছিল অ্যাডমিনিস্ট্রেশন,
আব্বুরা যে স্বপ্নর বাংলাদেশ গড়তে চেয়েছিল হয়নি। যে এটার পরও বাধাটাই তো হয়েছিলেন স্বয়ং আপনি তো বুঝেন যে হ্যাঁ, শেখ মুজিবুর রহমান হ্যাঁ। এবং তার শুধু তাই পরিবার। নয়, আপনার বাবা বলতেন যাওয়ার আগে যে ওর একটা প্রেমনিশন ছিল, যে বেশি দিন বাঁচবেন না, হ্যাঁ। এবং ওর প্রেমনিশন ছিল এ দেশ টিকবে না। হুম হুম হুম। প্রেমনিশন ছিল। এবং প্রেমনিশন। হতে না হতেই তো ফাইন্যান্স মিনিস্টার করে দিল। কেন? উনি প্রাইম মিনিস্টার নয় কেন? হুম হুম এবং প্রথমেতে সোশ্যালিস্ট, তারপরে অটোক্র্যাটিক হয়ে গেল। হুম হুম। তো সে আবার কি, তার জন্য তো দেশ স্বাধীন হয়নি, তাই তো, অটোক্রেসির তাই। জন্য তো স্বাধীন হুম হয়নি। হুম হুম তো হুম। যা যা আমরা ভয় পেতাম সব কটা সেটাই হলো হলো, সেটাই। আর ভালো মানুষের প্লেসটা হলো না, যে না। দেশটা স্বাধীন হওয়ার পরে আর পরে যেটা হলো, যেটা এখন, যেটা আর কি ধরেন যে একটা হচ্ছে যে আব্বুরা যে মুক্তিযুদ্ধটা করলেন, সেসব দেশে ফিরে আর উনি জানতেও চাইলেন না যে কিভাবে দেশটা স্বাধীন হলো। উনি না। কিন্তু ওই খন্দকার মোশতাক, ওই বিট্রেয়ার, ওই হ্যাঁ, ধরনের যারা পাকিস্তানের ষড়যন্ত্র, তাদেরকে নিয়ে কিন্তু উনি তখন হ্যাঁ। করা আরম্ভ করলেন এটা। কি এরপরে এক। মানে অসম্ভব, বিশ্বাস করা যায় হুম না যে বঙ্গবন্ধু এরকম করতে হুম পারলেন। হুম। এবং ওনার যিনি ফ্যামিলিটা ওর নাম কার্স। রেখে, মাথার উপর রেখে দেশটাকে হুম স্বাধীন হুম। করলেন, তাকে কোনো মর্যাদাই দিলেন না, না। না। এবং মুক্তিযুদ্ধের কথা জানতে চাইলেন না। এবং যেখানে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাঠ করা হলো, ওখানে একবারও যাননি না। উনি। যার ফলে হলো কি, মুক্তিযুদ্ধটাকে উনি খাটো করার ফলে হলো কি, যারা একেবারে অ্যান্টাই মুক্তিযুদ্ধ হ্যাঁ, গ্রুপটা, ওরা পুরাপুরি হ্যাঁ, আশকারা পেয়ে গেল। এবং লাস্টের দিকে আমার বাবাকেই তো মারার ষড়যন্ত্র করলো, হ্যাঁ, যে মেরে ফেলবে হ্যাঁ, তারা আমার হ্যাঁ, বাবাকে। হ্যাঁ। মুক্তিযুদ্ধে আমিরুল আমার ইসলামের মনে চাকরি হয় চলে কি, গেল। আমার মনে হয়, জাস্ট মি, কেউ হুম বলেনি এটা আমাকে, হুম হি ওয়াজ ব্রেন ওয়াশড ইন পাকিস্তান। হুম পাকিস্তান যে নিয়ে গেল ওকে, হুম ব্রেন ওয়াশ করেছে ওকে। হুম মানে হুম। আদারওয়াইজ হাউ ডিড হি চেঞ্জ সো মাচ? রাইট রাইট। যিনি দেশকে সাধন, হুম হুম আগরতলা কনস্পিরেসি কেস হলো হুম মুজিবকে হুম দিয়ে, তো সেই মানুষটা চেঞ্জ করলো কি করে হুম এত? হুম দে মাস্ট হ্যাভ ব্রেন ওয়াশড হিম, হুম। ইউ কিছু নো। একটা, হ্যাঁ। এবং এটার ফলে আমাদের জাতির একটা বড় ক্ষতি হয়ে গেল, যে ভীষণ। যেই রক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন, সেই মুক্তিযুদ্ধটাকে খাটো করার ফলে আদার এলিমেন্টস চলে এলো। এবং হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে ডাইরেকশনটা ছিল, যে গণতন্ত্রটা হবে আমাদের কাঠামো, হলো না। সেখান থেকে ডিক্টেটরশিপের দিকে দেশটা গেল। সত্যি। আম, আরেকটা আ- দেখো, তোমাদের ফ্যামিলির কি ক্ষতি করলেন। হুম আর এই যে আহ, মারা গেলেন এরা কারাগারে, সব তো ষড়যন্ত্র হুম তবে। হুম বাবা বলেছিল আমাকে যে আপনার বাবার কে কিভাবে মেরেছিল, মানে, আমরা, তারপরে আপনার মা ফোন করেছিলেন, বললেন আমি তো আপনার বোনের মতো। বাবা বলল যে হ্যাঁ, কিন্তু তখন বাবা জানে যে তোমাদের দেশেতে অন্য দেশের একটা, মানে দেভ ক্যাপচার্ড ইউ, মানে হুম ওখানে ওরা ষড়যন্ত্র করে সবকিছু করছে। হুম হুম কিছু করতে পারলেন না এখান থেকে, হুম তখন হুম হুম কি হুম। করতে পারবেন বলো? সেটাই, ভীষণ খারাপ লেগেছিল। সেটাই, সেটাই, হ্যাঁ, সেটাই। যাই হোক, এটাই আর কি জয়দি, যে ওনারা ভালো মানুষ। বাংলাদেশে ভালো নেতৃত্ব তো জায়গা হয় নাই, কিন্তু আমি হ্যাঁ, এগুলো করি কি, এগুলো সংরক্ষণ করি, যে একদিন আমরা না থাকলেও অন্তত কিছুটা সত্যও যদি জেনে যায়, হ্যাঁ, যে ওই সত্যি তাই। সময়টা যে কি ত্যাগ, কি এবং তিতিক্ষার মধ্যে এটা দেশটার খুব জন্ম। সরকারেরও ভূমিকা থাকে, যেমন বাংলাদেশের সাথে ভারতের মানুষের সম্পর্ক অবনতি হয়নি, কারণ বাংলাদেশে মানুষ কিন্তু কিন্তু গভর্নমেন্টের যে পলিসিগুলো ছিল, এই যে হাসিনা গভর্নমেন্টকে বা মুজিবকে অন্ধ সমর্থন দেওয়া, যেটা আপনার বাবাও কিন্তু আমাকে বলেছিলেন, হি মেনশনড ইট, যে আমার সরকারের একটা বড় ভুল ছিল, যে মুজিবের ভুল প্ল্যান পলিসিগুলিকে ব্লাইন্ড সমর্থন দেওয়া। বলে যে তাই। উনি কিন্তু দেখতে পাচ্ছিলেন যে দেখো এটা তো ঠিক হয়নি। আর তার ফলে কি হলো, ওই যে অ্যান্টাই লিবারেশন এলিমেন্টসগুলো জায়গা করে হ্যাঁ, নিল, যে ওরা জায়গা করলো। আর আরেকটা হলো যে, এই যে ধরেন হাসিনা প্রশাসন যখন আসলো, শেখ হাসিনা, ওরা 16 বছর দেশটা ছিল, হ্যাঁ, তখন কি করলো,
এটাতে ওরা করলো কি পুরাপুরি অগাধে বাংলাদেশের ইন্টারেস্টটাকে বিসর্জন দিয়ে ওরা কিন্তু সব এই ইন্ডিয়াকে দেওয়া আরম্ভ করলো ওই ক্ষমতায় থাকার জন্য। আমি এখানে কিন্তু ইন্ডিয়াকে যতখানি দোষারোপ না করব, তার থেকে বেশি দোষারোপ করব আমার দেশের। তোমরা তো মানুষ, তোমরা তো একটা সমতার সাথে নেগোসিয়েশন করবে। যেমন আব্বুর সাথে, এটা গোলক কাকুর সাথে কথা আছে, বলে তো তোমার বাবাকে তো কেউ এক্সপ্লয়েট করতে পারেনি। না। কারণ তখন যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা পাটের তখন ব্যবসা হবে 72-এ, আব্বু তখন অর্থমন্ত্রী। তখন আব্বু বললেন যে, ভারতকে বললেন যে দেখুন, আম, আমরা আগে পাট উৎপাদন করতাম, বাংলাদেশের পাটের বাজারটা সবচেয়ে বেস্ট ছিল, আর ইন্ডিয়া আমাদের কাছে পাট কিনতো। ওদের অল্প অল্প কিছু ইন্ডাস্ট্রি ছিল, হুম। বাংলাদেশের মতো ব্যাপক না, ইস্ট না। পাকিস্তান কিনতো। যুদ্ধের সময়, তখন তো যুদ্ধ, তখন ভারত নিজেরা আরো প্রোডাকশন বাড়ায়। তো তখন দেশ যখন স্বাধীন হলো, তখন তাজউদ্দিন আহমেদ দেখেন, বললেন তোমরা বন্ধু, ওরা তো সবাইকে চেনে, তোমরা বন্ধু হ্যাঁ। রাষ্ট্র, কিন্তু শোনো, আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী। এখন হ্যাঁ। তোমাদেরকে রিকোয়েস্ট করো, তোমরা আবার ওই আগের টার্মসে আমাদের থেকেই পাট কেনো। কেন? কারণ তোমরাও তো এখন তোমাদের ইস্টার্ন উইং থেকেও তো তোমাদের এখন সৈন্য এখন অনেক চলে গেছে, তোমরাও তো ওখানে পয়সা সেভ করছো। তখন আবার ভারতীয়রা এটাকে রেসপেক্ট করেছিল। এই হ্যাঁ। যে রেসপেক্টটা, এখন আমরা করলাম কি, আমাদের রেসপেক্ট আমরা দিয়ে দিলাম ক্ষমতায় থাকার জন্য। এখন আমরা হুম। যদি, আমাদের রেসপেক্টটা হলো যে মাই গড, আমরা স্বাধীনভাবে ভালোভাবে থাকতে চাই, আর এই সরকার টিকে আছে শুধু ভারতের সমর্থনে। এই সরকারটা, এই বাজে সরকার চলে আছে। তো তখন ওদের রাগ পড়লো ওই সরকারের উপর। তো এখন বাংলাদেশে এটা বিরাজমান। কিন্তু আমরা চেষ্টা করছি বলার যে এখানে কিন্তু তোমার পুরো প্রেক্ষিতটা নিতে হবে, যে এখানে জনগণ, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু জনগণের সাথে, জনগণের সম্পর্কটা সব কিছুর ঊর্ধ্বে, সরকারের ঊর্ধ্বে। ওখানে আমাদের এই গুড বিচক্ষণ কনভারসেশন হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যেখানে আমরা ওপেনলি বলি যে আমরা তো পাশাপাশি রাষ্ট্র, আমরা তো কোথাও উড়ে যে আরেক জায়গায় বাস করতে পারবো না। তো নেইবারলি যাতে আমাদের সেই আবার হ্যাঁ। আমাদের ওই হ্যাঁ। শ্রদ্ধার ওই সম্পর্কটা থাকে। উম, এখন না, কারণ সত্যি মানে আগে যেরকম মুজিব এসেছিলেন বোধহয় 7th মার্চে 1971-এ এসেছিলেন। না, সে টুতে টুতে ব্রিগেড প্যারেড ব্রিগেড গ্রাউন্ডে প্যারেড গ্রাউন্ডে, যে এবং বক্তৃতা একটা দিলেন। আমাদের লর্ড সেভার তো খুব কাছেই ছিল ব্রিগেড হুম, প্যারেড হুম, গ্রাউন্ডে। তো আমি যাইনি, হঠাৎ সে ভীষণ আওয়াজ, সব হাততালি দিচ্ছে, আওয়াজ মানে আপ্রোর। তখন আমি বাবাকে বললাম, কি বলছেন মুজিব? বাবা বলেন, দাঁড়া একটু পরে দেখাবে। তো সে আহ, এতে দেখালো, মানে টিভি, টিভি তো ছিল না, অল ইন্ডিয়া রেডিওতে শুনলাম হুম, আমরা। উনি বললেন, রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। হুম, হুম, তাতে সবাই কি, সেই জন্যে তাজউদ্দিন তো শ্যাডোর ভেতরে কাজ করেছেন। আমরা সবাই জানি উনি কি করেছেন, হুম, হুম। তোমার দেশের লোকেরা জানতে পারলো না। সত্যি কথা, ইউ আর সো রাইট, এবং জানতে দেওয়া হয়নি। হয়নি। এবং জানেন বাসুদি, এটাই পরবর্তী যত সরকারি এসছে, ওদের প্রথম গ্রাজটাই ছিল মুক্তিযুদ্ধের উপর। হ্যাঁ। কারণ আমার বাবা তো, উনি ওই যে যেটা আপনি বললেন, উনি দেশের ভালোটা চেয়েছিলেন, নিজেকে নেপথ্যে রেখে হ্যাঁ। দেশ স্বাধীনই চেয়েছিলেন, দেশটা মুক্ত হোক। তো হ্যাঁ। ওইটা, ও হচ্ছে কি যে, ও বাবা, ও তাজউদ্দিন আসলে আমরা যদি আবার খাটো হই, আমরাই হ্যাঁ। ওই জায়গাটা ভরবো। হ্যাঁ। আর তো এবং যেহেতু, এখানে এত বাংলাদেশি আছে, তোমায় কি বলবো রিপি, কেউ জানে না তোমার হ্যাঁ, বাবা কি করেছেন, কেউ জানে না। জানে না। অনেকে বলে, আমি তো ছোট্ট ছিলাম যখন হয়েছিল, কই হিস্ট্রি বইতে তো কিছু পড়িনি, হ্যাঁ, কিছু কথা ঠিক। শিক্ষাই দেওয়া হয়নি। জানেন এবং যখন শেখ হাসিনা এলো 2009 ক্ষমতায়, তার তো তখন তখন লোকে আশা করছিল যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা তুলে ধরবে। বলবে কারণ সেটা। কারণ ওটা আমাদের আত্মপরিচয়ের ইতিহাস। হ্যাঁ। আত্মপরিচয়টা থাকলে আমরা সামনে কোথাও যেতে হবে, আমরা সঠিক রাস্তাটা পাবো। উনি ওখানে ওনার পুরা পরিবারের হিস্ট্রিটা ঢুকালেন। হ্যাঁ। পরিবারের হিস্ট্রিটা, ওনাদের হিস্ট্রিটা করে মানুষ শুধু তৃপ্ত মুজিব হয়ে গেল। মুজিব মুজিব, আর হ্যাঁ, যেন কেউ কিছু একেবারে। করেনি। আর পুরা করলেন কি, আর আমরা ওই ইতিহাসের বইটা শেষ পর্যন্ত 2019-এ একটা সমীক্ষা হলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ন্যাশনাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটটা খুব ভালো রিসার্চ টিচার্স করে। ওরা সমীক্ষা করে দেখলো, স্কুলের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে যা প্রশ্ন জিজ্ঞেস করে হয়েছে, ওরা সবগুলিতে ভুল আনসার।
হ্যাঁ, এবং এবং এটা নিয়ে ওরা শিক্ষা মন্ত্রণালয় দিল। এই শেখ হাসিনাও জানলেন, পার্লামেন্টে এটা নিয়ে কথা হলো, কিন্তু উনি কোনো চেঞ্জ করলেন না। হ্যাঁ, আমার ভাই, ও তো তখন আব্বুকে যখন হত্যা করা হয় 5 বছর, ও বলল যে বড়াপা আমরা বড় হলাম, একবারও দেখলাম না রাষ্ট্রীয়ভাবে আব্বুর অবদান, আব্বুদের ওই সময়কার কোনো কোনো কখনো না। রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া এটা হয়েছে। আমি না জানতামই না। উম, এটা এ- আমি 2 বছর না 3 বছর আগে জানলাম যে হুম, বাংলাদেশে এই করা হয়েছে। হ্যাঁ, এবং আমি নিজের ভাবতেই দেশের পারিনি, লোক। এবং ভাবতেই পারিনি যে এটা ওরা বাংলাদেশ সাপ্রেস করেছে মানে এতে। নিজের দেশের প্রাউড মোমেন্টস গুলোকে খর্ব হ্যাঁ, করে, নিজের দেশের গর্বিত ইতিহাসকে হ্যাঁ, চাপা দিয়ে তুমি কেমন চাপা করে দিয়ে, বাইরে যাবে? সত্যি। এবং এবং সোহেল তখন করলো কি, 3 দফা লাবি নিয়ে রাস্তায় নামলো, প্রসেশন করলো, মিছিল করলো, শেখ হাসিনার হাতে ও 1 কপি দিল, রাষ্ট্রপতিকে দিল, স্পিকারকে দিল। ওখানে ওর তিনটাই ওর দাবি ছিল। এবং ওর সাথে প্রচুর লোক তখন রাস্তায়, যে আমাদের একটা নাম্বার হচ্ছে যে বাংলাদেশ যে 10ই এপ্রিল যে একটা রাষ্ট্র গঠন হলো, বাংলাদেশ এমার্জড অ্যাজ এ স্বাধীন সভরেন দেশ, হ্যাঁ, স্বাধীনতা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের হ্যাঁ, মাধ্যমে, সেই দিনটাকে রাষ্ট্র দিবস করা হোক। লোকে তাহলে জানবে যে কি পরিস্থিতিতে হ্যাঁ, দেশটাই হলো। আর সেকেন্ড ছিল যে বাংলাদেশের ইতিহাসের সমস্ত কারিকুলাম, সমস্ত টেক্সট বইয়ে, সিলেবাসে, অল লেভেলস অফ এডুকেশনে উইথ ফুল ইম্পর্টেন্স মুক্তিযুদ্ধ পর্বটাকে সত্যি ঢোকানোর তাই। জন্য, সো পিপল নো দ্য হিস্ট্রি অ্যাকচুয়াল, সবার হ্যাঁ, অবদান। আর থার্ড ছিল এই যে জেলের মধ্যে এই 4 জন ব্যক্তি যারা বিশ্বাসঘাতকতা করেনি। আর হ্যাঁ, তাজউদ্দিন আহমেদ তো তখন, উনি তো তখন অলরেডি তো রিজাইন করে দিয়েছিলেন যে হ্যাঁ, শেখ মুজিবের ক্যাবিনেট থেকে, তাকেও ধরে জেলের মধ্যে নিষ্ঠুরভাবে বেয়নট দিয়ে গুলি বর্ষণ করে যে মারা হলো, হ্যাঁ, ওই দিনটাকে একটা রাষ্ট্র স্বীকৃতি ছুটির দিয়ে দিন করা উচিত, ছুটির রাষ্ট্র, দিন। এবং ছুটির দিনও চায়নি, বলেছে এটা রাষ্ট্রীয়ভাবে ওটার জন্য আলোচনা হয়, রাষ্ট্রীয়ভাবে ওটার স্বীকৃতি হ্যাঁ, হয়, জেল হত্যা দিবস। হ্যাঁ, জানেন, পর পর দেওয়ার পরে ওটা কোনো, শি ওয়াজ ইভেন অ্যানয়েড যে কেন এই দাবি নিয়ে আসছে, মানে হ্যাঁ, ওনার কথা ছিল। পরে আমরা যেটা শুনলাম যে ওনারা ফুললি ওই যে একটা স্টাইলের, ওই যে ডিক্টেটর স্টাইলের, যে ওনার নিজের পরিবারের ইতিহাস ছাড়া আর কেউ আসতে পারবে না আচ্ছা, ধারে কাছেও। এবং এটা করে হলো কি, ওনারও পতন হলো, দেশটাকেও রসাতলে উনি নিয়ে গেলেন। হ্যাঁ। এবং আমি মনে করি যে ভারতেরও উচিত এই পরিবারটাকে এত বড় আশ্রয় না দেওয়া। সে কারোর গ্যারেজে কিছুতে সে বোমা টোমা তৈরি করছে। কলকাতায় তো এখন প্রচন্ড বোমা, ডাকাতি, নানান ওদের হাতেই তো রকম। সবকিছু, ওদের ওদের হাতে হাতেই অনেক সমস্ত। কিছু আছে। এবং এই সরকার ওদেরকে ও কেন আশ্রয় দিল? সাইকেলে চলে, এক একটা সাইকেল একটা ধ্বংস হয় আবার আসে। হ্যাঁ, ওটার মধ্যে দিয়ে আমরা মানুষ হিসাবে যেটা যতটুকু ভালো, ভালো আত্মা, ভালো এতে করতে পারি, ওটাই স্রষ্টা গ্রহণ করে। হ্যাঁ, সেই, ওটাই থেকে যায়। হ্যাঁ, হয়তো হয়তো আজকে 50 বছর অনেক বড় সময় মনে হতে পারে, কিন্তু একদিন ওটাই দেখা যাবে 5 মিনিট, ওটার সেই, কোনো মূল্য নাই। হ্যাঁ, ওই 5 মিনিটে ভালো জিনিসটাই কিন্তু তখন মানুষ খুঁজবে। ওটার খুঁজবে। জন্যই এই ইন্টারভিউগুলো আমরা করি, আমি কথাগুলো বলি, যে যা মানুষে মানুষের এই মমত্ববোধ সত্যিটা যেন জানে। হ্যাঁ, আর আমার দেশের ইতিহাসটা যেন মানুষ জানে, যে কিভাবে তোমার জন্ম হলো, তুমি জন্ম না এখানেও নিয়ে যদি একটা মাকে বই ভুলে গেলে। পাবলিশ করতে পারো তুমি অ্যাবাউট দ্য মুক্তিযুদ্ধ, এবং এখানে বাংলাদেশিদের ভেতরে যদি সেটা সার্কুলেট হয়, সেটা খুব ভালো হবে। এরা কিচ্ছু জানে না। আহ, দ- আহ, ডিফারেন্ট বাংলাদেশি সোসাইটিতে আমাকেও জানিয়ে দিও। আমি এখানে অ্যাবসলিউটলি। কয়েকজনকে বলে দেব। এবং এটা তুমি যদি বইটা সাইন করতে কোথাও যাও বড় শহরে টরে, মানে এখানে তো এখন অনেক বাংলাদেশি আছে, কেউ জানে না। না, আর শুনিন বাসুদি, আপনি ভালো হয়ে, আপনার কথা ছিল আপনি বসন্তকালে, স্প্রিং আমার এখানে আসবেন। এখানে তুমি এসো, নিশ্চয়ই চেষ্টা করব যেতে। হয় শিলিং। চেরি ব্লসম যখন হবে তখন যদি যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ওটা অসাধারণ হবে। আপনি ভালো থাকবেন বাসুদি, হ্যাঁ। তুমিও ভালো আপনি থেকো, যে, তারপরে তুমিও এসো তোমার স্বামী, ছেলে মেয়েদের অবশ্যই নিয়ে। আসবো, হ্যাঁ, আসবো, আসবো অনেক। ওকে, বাসুদি, আপনাকে সত্যি আপনার জন্য অনেক প্রার্থনা রইল, আপনি ভালো হন, আপনি দীর্ঘজীবী হন, সুস্বাস্থ্য হোক। আর ভাস্কর দাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা দিয়েন, হ্যাঁ। তোমার জন্যও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো তোমার পরিবারের জন্যেও। তোমার থ্যাংক ইউ। স্বামী খুবই ভালো স্বামী পেয়েছো।
অনেক 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 থ্যাঙ্কস, আমি বলে দেবো আচ্ছা আমরকে। সেই আচ্ছা আমার জুম টুম সেট আপ করে দিল, ও হচ্ছে আমার কারিগর। আচ্ছা ওকে, ভালো থেকেন, পরে খোদা আবার কথা হাফেজ। হবে। খোদা ওকে, হাফেজ, ওকে, বাই। বাই।